আমার আছে জল। রেল স্টেশনের এত সুন্দর নাম আছে। সোহাগী, এটা আবার কেমন নাম? দিলু বলল, আপা, নামটাকে সুন্দর দেখেছ? নিশাত কিছু বলল না। তার ঠান্ডা লেগেছে। সারা রাত জানালার পাশে বসেছিল। খোলা জানালায় খুব হাওয়া এসেছে। এখন মাথা ভার ভার। কিছুক্ষণের মধ্যেই হয়তো নাক দিয়ে জল ঝরতে শুরু করবে। দিলু বলল, আপা, স্টেশনের নামটা দেখো না প্লিজ। পড়েছি, ভালো নাম। দিলুর মন খারাপ হয়ে গেল। সে আশা করেছিল নিশাত আপাও তার মতো অবাক হয়ে যাবে, চোখ কপালে তুলে বলবে, ওমা, কেমন নাম। কিন্তু সে আজকাল কোনো কিছুতেই অবাক হয় না। কথাবার্তা বলে স্কুলের জিওগ্রাফি আপার মতো। নিশাত বলল, দিলু, দেখো তো বাবু কোথায়? দুধ খাবে বোধ হয়। দিলু বাবুকে কোথাও দেখতে পেল না। এমন দুষ্ট হয়েছে, ওয়েটিং রুমে ঘাপটি মেরে বসে আছে হয়তো। কাছে গেলেই টু দেবে, ধরতে গেলেই আবার ছুটে যাবে। ওয়েটিং রুমের সামনে এক গাদা জিনিসপত্রের সামনে বাবা দাঁড়িয়ে আছেন, বিরক্ত মুখ। তিনি দিলুকে দেখেই বলল, এক একজন এক এক দিকে চলে গেছে। ব্যাপারটা কি? তোর মা কোথায়? জানি না তো। তোর মাকে খুঁজে বের কর। আমি পারবো না বাবা, আমি বাবুকে খুঁজছি। বাবুকে খুঁজলে তোর মাকে খোঁজা যাবে না? এরকম কথা কোথাও লেখা আছে? সবাই আজ এরকম করে কথা বলছে কেন? কোথাও বেড়াতে গেলে সবার হাসি খুশি থাকা উচিত, কিন্তু এখানে সবাই কেমন রেগে রেগে কথা বলছে। রাগটা তার উপর। ট্রেনে মা 3বার বললেন, দিলু, পা নাচাচ্ছ কেন? পা নাচানো একটা অসভ্যতা। চুপ করে বসো। পা নাচানোর মধ্যে আবার অসভ্যতা কি? যত আজগুবি কথা। দিলু, বলো বাবা। তোর মাকে খুঁজে বের কর। আমার পাইপের তামা সে কোথায় রেখেছে? আমি কি করে জানবো? আমি রাখলে আমি জানতাম। আমি তো রাখিনি। দিলুর বাবা ওসমান সাহেব রাগী চোখে মেয়ের দিকে তাকালেন। ওসমান সাহেবের বয়স 58, কিন্তু দেখায় আরো বেশি। শরীর হঠাৎ ভারী হয়ে গেছে। মাথার সমস্ত চুল পাকা। মেজাজের পরিবর্তনও হয়েছে হঠাৎ করেই। এখন আর কিছুতেই ধৈর্য রাখতে পারে না। তিনি দিলুর উপর ঝাঁঝিয়ে উঠতে গিয়েও থেমে গেলেন। দিলুর বয়স এই মার্চে 14 হবে, নাকি 15। মেয়েদের এই বয়সটা অন্যরকম। এই বয়সে চেনা মেয়েগুলিকেও অচেনা লাগে। মনে হয় অন্য বাড়ির মেয়ে। এদের উপর কিছুতেই রাগ করা যায় না। দিলু পরেছে একটা ধবধবে সাদা স্কার্ট, পায়ের মোজা ও জুতা দুই লাল, মাথায় দুটি লম্বা বেনি। শীতের সকালের রোদে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বড় অচেনা লাগছে। এর উপর রাগ করা যায় না। ওসমান সাহেব বাক্স পেটরা হাতড়াতে লাগলেন। পাইপ ধরানোর ইচ্ছা হচ্ছে, অনিয়ম করা যায়। ছুটি হচ্ছে অনিয়মের জন্য। দিলু ওয়েটিং রুমে কাউকেই পেল না। তবে ওয়েটিং রুমের বাথরুমের দরজা বন্ধ। ভেতরে পানি পড়ার শব্দ হচ্ছে। কেউ আছে নিশ্চয়ই। মা বোধহয় বাবুকে বাথরুম করাচ্ছেন। দিলু ডাকলো, বাথরুমে কে? জল পড়ার শব্দ থেমে গেল। দিলু আবার বলল, বাবু তুমি? কোনো সাড়া নেই। তার মানে মা একমাত্র ব্যক্তি যিনি বাথরুম থেকে কোনো কথা বলে না। দিলু যদি বলে, মা, গায়ের মাখার সাবানটা আছে, মা জবাব দেবে না। বাথরুম থেকে কথা বলাও নাকি অসভ্যতা? এর মধ্যে অসভ্যতার কি আছে? খুট করে দরজা খুলল। দিলু দেখলো ভেজা মুখে জামিল ভাই বের হয়ে আসছেন। কি রে দিলু, এমার্জেন্সি নাকি? যা ঢুকে পড়। ছি, কি অসভ্যতা! জামিল ভাইয়ের একেবারে কাণ্ডজ্ঞান নেই। মেয়েদেরকেও বাথরুমে যাওয়ার কথা এভাবে বলে নাকি? সে যে বড় হচ্ছে, এটা কি জামিল ভাইয়ের চোখে পড়ে না? এখন শাড়ি পরলেই তাকে আপনি করে বলে। জামিল ভাই বোধহয় তাকে কখনো শাড়ি পরা দেখেনি। জামিল ভাই, বাবুকে দেখেছেন? না। মাকে দেখেছেন? না। কেন? আপা খুঁজছে বাবুকে, বাবা খুঁজছে মাকে। ওরা মনে হয় স্টেশনের বাইরে হাঁটতে গেছে। চলো যাই। চল যাই, খুঁজে নিয়ে আসি। তোকে তো দারুণ লাগছে রে দিলু। ট্রেনে কি এই ড্রেসেই ছিলি নাকি? মাই গড, তখন তো চোখেই পড়েনি। জামিল ভাই দেখলো দিলু খুব লজ্জা পাচ্ছে। এর কারণ কি সে ঠিক বুঝতে পারল না। মেয়েটি কি বড় হয়ে যাচ্ছে নাকি? দেখতে দারুণ লাগছে। এই কথায় কান টান লাল করার মানেটা কি? জামিল তীক্ষ্ণ চোখে তাকালো। দিলু, তুই যেন কোন ক্লাসে এবার? ক্লাস 9-এ। ইস, আপনি এটাও জানেন না? কোন গ্রুপ, সায়েন্স না আর্টস? সায়েন্স। বাপরে বাপ, সায়েন্স? ইলেকটিভ অঙ্কে গোল্লা খাবি তো। কেন?
গোল্লা খাবো কেন? মেয়েরা অঙ্ক মানসাঙ্ক এর সব জানে নাকি? জামিল পাঞ্জাবির পকেট থেকে একটি চিরুনি বের করে বাথরুমের আয়নায় চুল আঁচড়াতে লাগলো। দরজা পর্যন্ত বন্ধ করলো না। কি বাজে অভ্যাস! দিলু শুনল চুল আঁচড়াতে আঁচড়াতে জামিল ভাই গুনগুন করে গান গাচ্ছে। আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত পাখি গায়। এই শীতে বসন্তের গান? দিলু বহু কষ্টে হাসি চেপে রাখলো। সুরেরও কোনো ঠিক ঠিকানা নেই। বাথরুমে ঢুকলেই গান গাইতে হবে এমন কোনো কথা আছে? চল দিলু, দেখি কাউকে পাওয়া যায় কিনা। ওসমান সাহেব একটা কালো ট্রাঙ্কের উপর বসে আছেন। তার মুখে বিরক্তির ভাব এখন আর নেই। পাইপের তামাক পাওয়া গেছে। পাইপ তৈরি করা হয়েছে। বাতাসের জন্য আগুন ধরাতে পারছেন না। জামিলদের বেরোতে দেখে হাসি মুখে বললেন, জামিল, আমাকে এখানে বসিয়ে এক একজন এক এক দিকে কেটে পড়েছে। ব্যাপারটা কি বলতো? সম্ভবত ছুটির দিনে আপনাকে কেউ ভয় টয় পায় না, আপনাকে নিরীহ মনে করে। ওসমান সাহেব শব্দ করে হাসলেন। এত শব্দে তিনি কখনো হাসেন না। দিলুও হাসল। কাউকে হাসতে দেখলেই দিলুর হাসি পায়। ওসমান সাহেব বললেন, কি রকম মিসম্যানেজমেন্ট হয়েছে দেখলে? স্টেশনে জিপ নিয়ে থাকার কথা। জিপ তো নেই, একজন মানুষ পর্যন্ত নেই। এসে পড়বে। কিছু মুখে দেওয়া দরকার। এত বেলা হয়েছে, সবার খিদে পেয়েছে। বেলা কিন্তু চাচা বেশি হয়নি, মাত্র 7:30 বাজে। সকাল হয়েছে মাত্র। তাই নাকি? ওসমান সাহেব বেশ অবাক হলেন। জামিল বলল, আমি দেখি চায়ের ব্যবস্থা করা যায় কিনা। ওইখানে একটা চায়ের দোকান আছে, ওই চা কি মুখে দেওয়া যাবে? চেষ্টা করতে দোষ কি? লেট আস ট্রাই। ওসমান সাহেব আবার শব্দ করে হাসলেন। তার মেজাজ সম্ভবত ভালো হতে শুরু করেছে। দিলুও হাসল। এখন বেশ পিকনিক পিকনিক লাগছে। নিশাত একটা কাঠের বেঞ্চিতে বসে লাল চাদর গায়ে জড়িয়ে বসেছিল। রোদ পড়েছে তার মুখে। শীতের বাতাসে তার কপালে ছোট ছোট কিছু চুল নড়ছে। সে বসে আছে বিষণ্ণ ভঙ্গিতে। তার ফর্সা গালে লাল চাদরের আভা পড়ছে। দিলু ফিসফিস করে বলল, আপা, কত সুন্দর দেখেছেন? হ্যাঁ, দেখলাম। আপাকে ডেকে নিয়ে সঙ্গে নিয়ে যাই। ডাকো, ডাকলেই হয়। দিলু ডাকলো, আপা, এই আপা। নিশাত ওদের দুজনকে দেখল, কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল। মুখ ঘুরিয়ে নেওয়ার ভঙ্গিটি রাগী ভঙ্গি। সে এমন রেগে আছে কেন? আপা, আমাদের সঙ্গে যাবে? আমরা স্টেশনের বাইরে হাঁটতে যাচ্ছি। না। বাবু কোথায়? বাবু মার সঙ্গে, ওদেরই খুঁজতে যাচ্ছি। তুমিও চলো। না, আমি যাব না। চলো না আপা। এক কথা বারবার বলতে ভালো লাগে না, তোরা যা। দিলু অপ্রস্তুত হয়ে পড়ল। আপা মাঝে মাঝে এমন কড়া কথা বলে। এত সুন্দর একটি মেয়ে এরকম কথা বলবে কেন? দিলু হাঁটতে শুরু করলো। জামিল ভাই, এগুলো কি গাছ? জানি না কি গাছ। কৃষ্ণচূড়া নাকি? না, কৃষ্ণচূড়া না। কৃষ্ণচূড়ার পাতা তেঁতুল গাছের পাতার মতো। এগুলো খুব সম্ভব জারুল। কচুরি পানার মতো ফুল ফোটে এদের। নীল রঙের, খুব সুন্দর। এই স্টেশনের নামটা কি সুন্দর দেখেছেন? নামটার একটা গল্প আছে, জানো? কি গল্প? এখানে এক রাজা ছিলেন। রাজার একটি মাত্র মেয়ে। মেয়ের নাম সোহাগী। রাজ্যে পানির খুব কষ্ট। রাজা ঠিক করলেন এমন এক পুকুর তিনি কাটবেন যে রাজ্যে পানির কষ্ট থাকবে না। তিনি সত্যি প্রকাণ্ড এক পুকুর কাটলেন, কিন্তু আশ্চর্য, এক ফোঁটা পানি নেই। সে বছর খুব খরা। রাজ্যের লোক হাহাকার করছে। রাজা শুকনো মুখে পুকুর পাড়ে বসে আছেন। তখন শুনলেন কে যেন বলছে, রাজন, তোমার কন্যাকে পানিতে নামিয়ে দাও, জল আসবে। রাজা সোহাগীকে নামিয়ে দিলেন এবং বললেন, কোনো ভয় নেই মা, জল আসতে শুরু করলেই তোমাকে টেনে তুলে ফেলবো। মেয়ে পুকুরে নামা মাত্রই চারিদিক থেকে হু হু করে জল আসতে শুরু করলো। রাজা আর তাকে টেনে তুলতে পারলেন না। পুকুরটির নাম হলো সোহাগী পুকুর। জায়গাটার নাম ছিল সোহাগী। জান, এটা সত্যি না, বানিয়ে বানিয়ে বলছেন। বানাবো কেন? সোহাগী পুকুর সত্যি সত্যি আছে। জিজ্ঞেস করলেই জানতে পারবে। আর তুমি যদি ভরা পূর্ণিমার রাতে পুকুর পাড়ে বসে থাকো, তাহলে সোহাগীর কান্নাও শুনবে। ওই মেয়েটি ভরা পূর্ণিমায় কাঁদে। কেন? পূর্ণিমার রাতে সে পুকুরে নেমেছিল, তাই। প্রতিটি পূর্ণিমাতে সে আসে। দিলু অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল। তার চোখ ভিজে ভিজে আসছে। তার খুব অল্পতেই কান্না পায়। নিশাত দেখল
ওরা লোহার গেট পার হয়ে স্টেশনের ওপাশের কাঁচা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে। জামিল ভাই গল্প করছেন হাত নেড়ে নেড়ে। কি গল্প কে জানে? মুগ্ধ হয়ে শুনছে দিলু। দিলুকে আজ অন্য দিনের চেয়ে একটু বড় লাগছে। এত বড় মেয়ের স্কার্ট পরা ঠিক না, চোখে লাগে, মাকে বলতে হবে। লোকজন বিশেষ নেই চারদিকে, শুধু একজন বুড়ো খুব মন দিয়ে নিশাদকে দেখছে। এই প্রচণ্ড শীতেও তার গায়ে শুধু একটা গেঞ্জি। নিশাদ প্রথমে ভেবেছিল ভিক্ষা চায় বুঝি, কিন্তু না, এই ভিক্ষুক নয়। ভিক্ষুকদের এতটা কৌতূহল থাকে না। তারা সরাসরি ভিক্ষা চায়, না পেলে চলে যায় অন্য কোথাও। নিশাতের নাক দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। 2টি প্যারাসিটামল খেয়ে নেওয়া দরকার। নিশাত উঠে দাঁড়ালো। বুড়োটি বলল, কই যাইবেন গো মা? আশ্চর্য, কত সহজেই মা ডাকলো। প্রশ্ন করতেও কোনো সংকোচ নেই, যেন কত দিনের চেনা। আমরা যাব নীলগঞ্জের ডাক বাংলায়। জি। আমরা যাব নীলগঞ্জ ডাক বাংলায়। জি। নিশাদ চলতে শুরু করলো। তার পেছনে পেছনে গেঞ্জি গায়ে বুড়োটি আসতে আরও কিছু জানতে চায় হয়তো, তাই সে আসছে। গ্রামের মানুষদের খুব কৌতূহল, ওরা প্রশ্ন করতে ভালোবাসে। জামিল একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। দিলু বলল, এখানে চা খাবেন? যা ময়লা। জামিল বলল, গ্রামের ঝকঝকে তকতকে রেস্টুরেন্ট কোথায়? এটা মন্দ কি? 12-13 বছরের একটা ছেলে চা বানাচ্ছিল। তার সামনে কাঠের একটা লম্বা বেঞ্চে রোদে পিঠ মেলে 2জন লোক বসে চা খাচ্ছে। তাদের একজন বলল, আপনারা যাইবেন কোনখানে? নীলগঞ্জ। ওরে ব্যাস, মেলা দূর, যাইবেন কেমনে? জিপ আসার কথা। রাস্তা তো ঠিক নাই, জিপ গাড়ি আহনের পথ নাই। তাই নাকি? জি। একজন নাকি আপনার মাইয়া? না, একজন না। জি, এইজন কি আপনার মাইয়া? না, আমার বোন। দিলু দেখলো 2টি লোকই গভীর আগ্রহ নিয়ে তাকে দেখছে। তার বড় অস্বস্তি লাগতে লাগলো। জামিল ভাই এ বেঞ্চে বসে চা খাবেন নাকি? লোক 2টির কৌতূহলের সীমা নেই। একজন বলল, সাব, আপনার নাম? আমার নাম জামিল। আপনি করেন কি? মাস্টারি করি ভাই। দেখি একটু বসার জায়গা দেন। দিলু অবাক হয়ে দেখলো সবাই বেঞ্চে ছেড়ে মাটিতে বসলো। আগের মতোই তাকিয়ে রইল অবাক হয়ে। এতটুকু সংকোচ নেই। জামিল বলল, দেখি 2 কাপ চা দাও তো। দিলু, খাবি তো? খাবো। লোক 2জন, একজন বলল, বুঝলু সাবরে আর মাইয়াডারে কুকি বিস্কুট দে, খালি পেটে চা খাওয়ান ঠিক না। ছেলেটি 2টি লম্বা বিস্কিট হাতে করে এগিয়ে দিল। দিলু নিল না, কিন্তু জামিল ভাই নিল এবং চায়ে ভিজিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো। কি যে সব কাণ্ড করে জামিল ভাই, দেখতে বড় মজা লাগে। রেহানা বাবুকে নিয়ে অনেক দূর চলে গিয়েছিলেন। তার সঙ্গে ছিল সাব্বির। সাব্বির তার দুঃসম্পর্কের ভাগ্নে। সাব্বিরের এখানে আসার কথা ছিল না, হঠাৎ করেই এসেছে। এই হঠাৎ করে আসার অন্য কোনো অর্থ আছে কিনা রেহানা তা বুঝতে চেষ্টা করছে। কিন্তু সাব্বির ছেলেটি হয় খুব চুপচাপ কিংবা অতিরিক্ত চালাক। তার হাবভাবে কিছু বোঝার উপায় নেই। রেহানার ধারণা ছিল ট্রেনে সাব্বির নিশাতের আশেপাশে বসতে চেষ্টা করবে এবং গল্প টল্প করবে। সে তেমন কিছু করেনি, বসেছে কোনায়। কিছুক্ষণ অত্যন্ত মন দিয়ে একটা কমিক পড়েছে। 30-32 বছর বয়সের একজন মানুষ মুগ্ধ হয়ে কমিক পড়ছে, ব্যাপারটা তার ভালো লাগেনি। কমিক শেষ হওয়ার মাত্র সে জানালায় হেলান দিয়ে ঘুমোতে চেষ্টা করেছে কিংবা ঘুমিয়ে পড়েছে। নিশাতের দিকে তার কোনো রকম আগ্রহ বোঝা যায়নি। তবে এও হতে পারে যে সে চেষ্টা করে তার আগ্রহ গোপন রাখছে, নিশাতকে ভালো রকম জানতে চায়। আজ ভোরে তিনি দেখলেন সাব্বির ক্যামেরা হাতে একা একা যাচ্ছে। বাবুকে সঙ্গে নিয়ে তিনি নিজেও এগুলেন। অল্প কিছু কথাবার্তা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, দেশে কতদিন থাকবে? বেশি দিন না, ক্রিসমাসের পর ছুটে চলে যাব। জানুয়ারির 3-4 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। তাহলে তো খুব অল্প দিন। জি। রেহানা ইতস্তত করেই বলে ফেললেন, বিয়ে করে বউ নিয়ে ফিরবে নাকি? অনেকে তো তাই করে। এখনো কিছু ঠিক করিনি। আমার অবশ্যই মা মেয়েটি দেখছেন, বিয়ে করতেও পারি। রেহানা কিছু বলল না। দেখলেন সাব্বির ক্রমাগত ছবি তুলছে। গাছের ছবি, নদীর ছবি, নৌকার ছবি, কুয়াশা, সব ঝাপসা দেখাচ্ছে। ভালো ছবি আসার কথা নয়, তবু ছবি তুলছে।
রেহানা একটা ব্যাপার লক্ষ্য করলো, এই ছেলেটি অত যে ছবি তুলছে একবার বলেনি আসুন মামি আপনার একটা ছবি তুলে দেই। এই বয়সে ছবি তোলার তেমন তার কোনো শখ নেই, তবু এটা সাধারণ ভদ্রতা। সাব্বির বলল, আপনার নাতি খুব শান্ত, খুব চুপচাপ। খুব শান্ত না, বিরক্ত করে, নতুন জায়গা দেখে চুপ করে আছে। অপরিচিত মানুষের সামনে সে ভেজা বেড়াল। ওর বয়স কত? 5 বছর বয়সে পড়ল। রেহানা আশা করেছিল সাব্বির এবার বাবুর সম্পর্কে কিছু বলবে, কিন্তু সে কিছুই বলল না। অত্যন্ত মনোযোগের সঙ্গে একটা বকের ছবি ফোকাসে আনতে চেষ্টা করলো। টেলিস্কোপিক লেন্স থাকা সত্ত্বেও বকের ছবিটি স্পষ্ট হচ্ছে না। বেশ কুয়াশা, মোটামুটি স্পষ্ট হলেই ছবিটি ভালো হতো। বকের ধানি ছবিটি হালকা সবুজের ব্যাকগ্রাউন্ডে ভালো আসছে। রোদ আরেকটু চড়ে গেলে ছবি ভালো হবে না। সাব্বির, চলো যাই, তোমার মামা বোধহয় রেগে যাচ্ছেন। চলুন। বাবুকে কোলে নিয়ে হাঁটতে তার কষ্ট হচ্ছে। একবার বললেন, বাবু আমার হাত ধরে হেঁটে হেঁটে আসো। বাবু শক্ত করে তার গলা চেপে ধরল। তার মানে সে কিছুতেই নামবে না। রেহানা আশা করছিল সাব্বির বলবে, আমার কোলে দিন, আমি নিয়ে যাব। কিন্তু সাব্বির সেসব কিছু বলল না। লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলেন। মেয়েদের সঙ্গে এত দ্রুত হাঁটা যায় না। এই সাধারণ ভদ্রতা কেন কি ওর নেই? রেহানা মনে মনে বেশ বিরক্ত হলেন। স্টেশনের কাছে এসে তিনি দিলু এবং জামিলকে দেখলেন। নোংরা একটা বেঞ্চিতে বসে চা খাচ্ছে। তাদেরকে ঘিরে 4-5 জন গ্রামের মানুষ বসে আছে মাটিতে। দিলু স্কার্ট পরে থাকায় তার ফর্সা পা অনেকখানি দেখা যাচ্ছে। দৃশ্যটি তার ভালো লাগলো না। গ্রামের মানুষগুলি বোধ করি সে বসে আছে ফর্সা পা দেখার জন্য। তিনি একবার ভাবলেন দিলুকে ডাকবেন, কিন্তু সেটা বোধহয় ঠিক হবে না। দিলুর জামা কাপড় কি কি এনেছেন তিনি তা ভাবতে চেষ্টা করলেন। মনে পড়ল না। জামা কাপড় সব গুছিয়েছে নিশাত। তাকে জিজ্ঞাসা করতে হবে। দিলু তাদের ডেকেই বলল, মা কোথায় ছিলে তোমরা? তারপর ছুটে এলে তাদের দিকে। আমি ভাবলাম তোমরা বোধহয় হারিয়েই গেছো। হারিয়ে যাব কেন? নে বাবুকে কোলে নে। দিলু বাবুকে কোলে নিয়েই বসলো। সাব্বির ভাই, আমাদের একটা ছবি তুলে দিন তো। আয় বাবু, ওনার দিকে তাকিয়ে হাসি তো লক্ষ্মী ছেলের মতো। সাব্বির ক্যামেরা ঠিকঠাক করতে লাগলো এবং ছবি তুলল বেশ কয়েকটি। রেহানার মনে হলো এই ব্যাপারে ছেলেটির আগ্রহ আছে। ছবি তোলায় তার কোনো ক্লান্তি নেই। ওসমান সাহেব ভেবে রেখেছিলেন রেহানার উপর খুব রাগ করবেন। সেটা সম্ভব হলো না। সাব্বির রয়েছে, তার সামনে সিন ক্রিয়েট করার কোনো প্রশ্নই ওঠে না। তবু বিরক্ত স্বরে বললেন, তোমরা ছিলে কোথায়? কাছেই। তোমার জিপ তো এখনো আসেনি? এত তাড়া কিসের? জিপ আসবে না, নষ্ট হয়ে পড়েছে। গরুর গাড়ি নিয়ে এসেছে। গরুর গাড়ি? হ্যাঁ, 2টা গরুর গাড়ি, একটা মহিষের গাড়ি। তাড়াতাড়ি রওনা হওয়া দরকার। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হবে। রেহানা অবাক হয়ে বললেন, 3টা গাড়ি কেন? পাগল ছাগলের কাণ্ড। যতগুলি পেরেছে নিয়ে এসেছে। তোমার পুলিশের লোকজন কেউ আসেনি? না। ওসমান সাহেবের মনে হলো রেহানা মুখ টিপে টিপে হাসছে। কেউ নিতে আসেনি, এই ব্যাপারটা দুঃখজনক। ইনি হাসবে কেন? রেহানা বললেন, তোমার খবর বোধহয় পাইনি, পেলে আসতো। ওয়্যারলেস মেসেজ দিয়েছি, পাবে না মানে? তোমাদের নীলগঞ্জ থানায় হয়তো ওয়্যারলেস নেই। প্রতিটি থানায় ওয়্যারলেস সেট আছে। কি বলছো এসব? দিলু বলল, বাবা আমি কিন্তু মহিষের গাড়ি করে বেড়াতে যাব। ওসমান সাহেব একটু ধমক দিতে গিয়ে নিজেকে সামলে নিয়ে বললেন, তিনি প্রতিজ্ঞা করে বের হয়েছেন ছুটির সময়ে কোনো রাগারাগি করবেন না। কিন্তু মেজাজ ঠিক রাখা যাচ্ছে না। কেউ নিতে আসছে না, নিতে আসবে না। কেউ কি নিতে আসবে না? থানাওয়ালাদের এত বড় স্পর্ধা থাকা উচিত নয়। গাড়িতে গুছিয়ে বসতে বসতে 9টা বেজে গেল। প্রথম কথা হয়েছিল একটিতে যাবে শুধু মালপত্র, অন্য দুটিতে, একটিতে জামিল ও সাব্বির, একটি গাড়িতে দিলুরা। কিন্তু নিশাত বলল, মা আমি বাবুকে নিয়ে একটি গাড়িতে একা যেতে চাই। কেন? কোনো কেন টেন নেই, আমি এমনি যেতে চাই। সবসময় তুমি একটা ঝামেলা করতে চেষ্টা করি না, কমাতে চেষ্টা করি। আমি একাই যেতে চাই মা। নিশাত শেষ পর্যন্ত অবশ্যই একা একা গাড়িতে ওঠেনি, রেহানা উঠেছে তার সঙ্গে। প্রথম গাড়িটিতে বাবা, দিলু ও বাবু। মহিষের গাড়িটিতে জামিল ও সাব্বির।
গাড়ি চলা শুরু করার মাত্রই সাব্বির মাথায় নিচ থেকে একটি হ্যান্ডব্যাগ দিয়ে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়ল। জামিল বলল, কি ঘুমোচ্ছেন নাকি? হ্যাঁ, রাতে ভালো ঘুম হয়নি। এই ঝাঁকুনিটা ঘুম হবে? হবে, আমার অভ্যাস আছে। ঘুমোবার আগে একটি সিগারেট খাবেন? জি না, আমি সিগারেট খাই না। কিছুক্ষণের মধ্যেই সাব্বির ঘুমিয়ে পড়ল। জামিল একটা সূক্ষ্ম ঈর্ষাবোধ করতে লাগলো। এত সহজে কেউ এমন ঘুমিয়ে পড়তে পারে? একা বসে থাকা ক্লান্তিকর ব্যাপার। নেমে গিয়ে প্রথম গাড়িতে ওঠা যেতে পারে, সেখানে সিগারেট খাওয়া যাবে না, এই একটা ঝামেলা। তাছাড়া সঙ্গী হিসেবে ওসমান সাহেব বেশ বোরিং হবেন বলেই তার ধারণা। লোকটির রসবোধ নেই। অফিসের বাইরে যে আরো কিছু থাকতে পারে তা খুব সম্ভবত তিনি জানেন না। এই পর্যায়ে জামিলের মনে হলো, এখানে আসা কি সত্যি দরকার ছিল? মানুষ বেড়াতে যায় ফুর্তি করবার জন্য, এখানে কি সেরকম কিছু হবে? সম্ভাবনা খুব কম। জামিল গাড়োয়ানের পাশে এসে বসলো। রাস্তায় ধুলো উঠছে। গরুর গাড়ি খুব ধীরে চলে বলে যে ধারণা আছে সেটা ঠিক নয়, বেশ দ্রুতই চলছে। গান শুনতে শুনতে যেতে পারলে ভালো হতো, কিন্তু ক্যাসেট প্লেয়ার নিষাদদের সঙ্গে। ওদের কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। নিষাদের নাকি নাক ভার হয়ে আছে, মাথায় একটা ভোঁতা যন্ত্রণা। সে বলল, মা তোমার কাছে প্যারাসিটামল আছে? আছে। তোর জ্বর নাকি? না, সর্দি, মাথায় যন্ত্রণা হচ্ছে। রেহানা তার গায়ে হাত দিয়ে দেখলেন গা বেশ গরম। শুয়ে থাক। শুয়ে থাকতে হবে না, তুমি 2টি ট্যাবলেট দাও। পানি তো নাই, পানির বোতল পেছনের গাড়িতে। পানি লাগবে না, তুমি দাও। রেহানা 2টি ট্যাবলেট দিলেন। নিশাত একটুও মুখ বিকৃত করল না, ট্যাবলেট 2টি গিলে ফেলল। শুয়ে থাকা যাক। আমার শুয়ে থাকার প্রয়োজন যখন হবে তখন আমি নিজেই শুয়ে পড়ব, তোমার বলতে হবে না মা। তুই তো রেগে যাচ্ছিস কেন? নিশাত মায়ের চোখে চোখ রেখে শীতল গলায় বলল, সাব্বির সাহেব আমাদের সঙ্গে যাচ্ছে কেন? ঠিক করে বলো তো মা। বেড়াতে যাচ্ছে, আবার কেন? ও বাংলাদেশের অনেক ছবি তুলতে চায়। আমরা গ্রামের দিকে যাচ্ছে শুনে সেও আগ্রহ করে যেতে চাইল। না, সে কোনো আগ্রহ দেখায়নি। তুমি ঝুলাঝুলি করেছিলে। যদি করে থাকি তাতে অসুবিধা কি? আমাদের আত্মীয় এতদিন পর দেশে এসেছে, ঘোরাফেরা করে দেখতে চায়। আসল ব্যাপার কিন্তু তা নয় মা। আসল ব্যাপার কি শুনি? তুমি চাচ্ছ ওই ছেলেটি যাতে আমাকে পছন্দ করে ফেলে এবং পুরনো দুঃখ কষ্ট ভুলে আমি তাকে বিয়ে করে ফেলি। যদি চেয়েই থাকি সেটা কি খুব অন্যায়? হ্যাঁ, অন্যায়। তুমি যা ভাবছো সেটা ঠিক নয়। আমি কি ভাবছি? তুমি ভাবছো আমার স্বামী নেই, একটা বাচ্চা আছে, কাজেই আমার একটি অবলম্বন দরকার। এটা ঠিক না মা? আমি তোমাদের বিরক্ত করব না, আমি নিজের দায়িত্ব নিজে নেব। অনেকবার তো তোমাদের বলেছি। নিষেধ দেখলো জামিল এগিয়ে আসছে, সে চুপ করে গেল। ক্যাসেট প্লেয়ারটা তোমাদের কাছে? জি না, দিলুর কাছে। জামিল এগিয়ে গেল। সামনের গাড়িটি অনেক দূর চলে গেছে। নিষাদ দেখলো জামিল দৌড়াতে শুরু করেছে। এই দৃশ্যটি কেন জানি তার ভালো লাগলো। রেহানা বলল, জামিলকে বলে দে পানির বোতলটা নিয়ে যাক। কেন? ওষুধ খেয়ে তো আর মুখ দিতে হয়ে আছে না। মা, আমার জন্য তোমাকে এত ভাবতে হবে না। দিলু ক্রমাগত কথা বলে যাচ্ছিল। ওসমান সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন তিনি দিলুর কথা বেশ মনোযোগ দিয়ে শুনছেন এবং তার ভালোই লাগছে। সোহাগীর নাম কেমন করে এসেছে শুনবে বাবা? বল শুনি। আমার দিকে তাকাও, বলছি। অন্যদিকে তাকিয়ে আছো কেন? ওসমান সাহেব মেয়ের দিকে তাকালেন। দিলু হাত নেড়ে নেড়ে গল্পটা বলল। ওসমান সাহেব বললেন, এই জাতীয় মিথ প্রায় সব পুকুরের সম্পর্কেই থাকে। এটা ঠিক নয়। একটা নির্দিষ্ট গভীরতায় মাটি কাটলেই পানি আসবে। শীতের সময় যদি নাও আসে, বর্ষার সময় বৃষ্টির পানিতে ভরে যাবে। দিলুর মন খারাপ হলো। গল্পটা তার বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে। ওসমান সাহেব বললেন, রাজার মেয়ের নাম সোহাগী, এটা বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাসযোগ্য নয় কেন? রাজাদের মেয়ের নাম সাধারণত সাধারণ নাম থাকে না, তাদের গাল ভরা নাম থাকে। ফুলকুমারী, রূপকুমারী, নূরজাহান, নূরমহল। দিলুর বেশ মন খারাপ হলো। সে মুখ ফিরিয়ে বাইরের দিকে তাকালো এবং অবাক হয়ে দেখলো জামিল ভাই আসছেন। ক্যাসেট প্লেয়ারটা তোর কাছে? হ্যাঁ, ওটা নিতে এসেছি। জামিল গরুর গাড়ির পেছনে পা ঝুলিয়ে বসলো। দিলু, ভালো দেখে কয়টা ক্যাসেট দে তো। রবীন্দ্রসঙ্গীত না হিন্দি ফিন্দি? দিলু ক্যাসেট বাজতে বাজতে বলল,
বাবা কিন্তু সোহাগী পুকুরের গল্পটা বিশ্বাস করেনি। বাবা বলেছেন মাটি কিছু দূর খুঁড়লেই পানি আসবে। এটা ঠিক নয়। ঢাকা আর্ট কলেজে একটা বিরাট পুকুর আছে, খুব গভীর। বর্ষাকালে সে পর্যন্ত সেখানে এক ফোঁটা পানি থাকে না। সত্যি? হ্যাঁ। এবং অমাবস্যা পূর্ণিমায় যদি কেউ সে পুকুরে নামে তাহলে খিলখিল করে হাসির শব্দ শোনে। ওসমান সাহেব পাইপে তামাক ভরতে ভরতে বললেন, জামিল, সত্যি নাকি? পুকুরে পানি নেই বর্ষাকালেও? এটা সত্যি? আমি নিজে দেখেছি। তবে হাসির কথাটা জানি না, ওটা বানানো হতে পারে। দিলু বলল, আমাকে ওই পুকুরটা দেখাবেন? একদিন গিয়ে দেখে এলে হয় না? তোদের বাড়ির কাছেই তো। জামিল ক্যাসেট প্লেয়ারটা নিয়ে নেমে গেল। দিলু বলল, জামিল ভাই অনেক কিছু জানেন। ওসমান সাহেব জবাব দিল না। জামিল ভাই আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করেছে, সেটা দারুণ মজার। তোমাকে জিজ্ঞেস করব? কর। আচ্ছা, মনে করো তোমার কাছে 10 সের পানি দেওয়া হলো। এখন তুমি কি পারবে এই 10 সের পানি একবারে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে? বালতি টালতি কিছু ব্যবহার করতে পারবে না, শুধু হাত দিয়ে নেবে এবং একবারে নেবে। ওসমান সাহেব ভুরু কুঁচকে ভাবতে লাগলেন। দিলু মিটিমিটি হাসতে হাসতে বলল, খুব সহজ বাবা, চেষ্টা করলেই পারবে। একটু হিন্টস দেব? না, হিন্টস দিতে হবে না। ওসমান সাহেব সত্যিই গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন। জামিল নিজের গাড়িতে ফিরে এসে দেখে সাব্বির উঠে বসেছে, ক্যামেরা নিয়ে কী সব যেন করছে। কি, ঘুম হয়ে গেল? হ্যাঁ। কি করছেন? একটা ব্লু ফিল্টার লাগাচ্ছি। ব্লু ফিল্টার দিয়ে কি হয়? দিনের বেলা ছবি তুললে মনে হয় জ্যোৎস্না রাতের ছবি তোলা হয়েছে। আপনি নিজেই তো একজন ইঞ্জিনিয়ার। জি। আপনাকে দেখে মনে হয় ছবি তোলাই আপনার একমাত্র কাজ। এটা আমার একটা হবি। খুব বড় ধরনের হবি মনে হচ্ছে। সাব্বির শান্ত স্বরে বলল, আমি কিন্তু খুব নামকরা ফটোগ্রাফার। আমার নিজের তোলা ছবি নিয়ে আমেরিকান এক পাবলিশার একটি বই বের করেছেন। নাম হচ্ছে অন দি টপ অফ দি ওয়ার্ল্ড। আপনার কাছে কপি আছে? আছে, দিচ্ছি। সাব্বির আহমেদ 300 পৃষ্ঠার একটা বই বের করলেন তার সুটকেস থেকে। জামিলের বিস্ময়ের সীমা রইল না। এই বইটির কথা কি দিলুরা জানে? না, নিজের কথা নিজের বলতে ভালো লাগে না। সাব্বির ছবি তুলতে শুরু করলো। ক্যামেরার শাটার পড়ছে। কোনো কিছু যে সে দেখছে মন দিয়ে তা মনে হচ্ছে না। একটি গ্রাম্যবধূ লম্বা ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। শাটার পড়তে লাগলো খটাখট। ছাগলের গলার দড়ি ধরে একটি 8-9 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে। খটাখট শাটার পড়তে শুরু করলো। জামিল বলল, এই ছবিটা আপনার ভালো হবে না। জ্যোৎস্না রাতে কেউ ছাগল চড়াতে বের হয় না। আপনি বরং ব্লু ফিল্টার বদলে নিন। সাব্বির হালকা গলায় বলল, উল্টোটাও হতে পারে। ছবি দেখে মনে হতে পারে রাতের রহস্যময়তায় মুগ্ধ হয়ে একটি শিশু তার পোষা প্রাণীটিকে নিয়ে বের হয়েছে। দুজনের চোখেই বিস্ময় ও ভয়। তাদের ঘিরে আছে জ্যোৎস্না। আপনি কি ফটোগ্রাফার না কবি? আমি একজন ইঞ্জিনিয়ার। জামিল বইটির পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনার এ বইটি তো মানুষের কোনো ছবি নেই, শুধুই জন্তুর ছবি। মানুষের ছবি বেশি তোলেন না? আমার অন্য একটি বইয়ে মানুষের ছবি আছে, সবই অবশ্য নুট ছবি। বইটি আছে? আছে। আমেরিকায় আপনি কতদিন ধরে আছেন? প্রায় 11 বছর। দেশে ফিরবেন না? না। কেন? থাকবার জন্য ওই জায়গাটি ভালো। বিশাল দেশ, ঘুরে বেড়ানো যায়, চমৎকার সুযোগ পাওয়া যায়। এরকম পাওয়া যায় না। তাছাড়া কি? সাব্বির কথা শেষ করলো না, মাঠের দিকে চোখ ফিরিয়ে বলল, এগুলি সর্ষে ফুল না? হলুদ রঙের কি চমৎকার ভ্যারিয়েশন। তারা নীলগঞ্জের ডাকবাংলায় এসে পৌঁছালো বিকাল 4টায়। তখন আলো নরম হয়ে এসেছে। শীতের উত্তরি হাওয়া বইছে। ডাকবাংলোটি চমৎকার। ফিশারিজের বাংলো, হাফ বিল্ডিং, উপরের ছাদ টালির, মন্দিরের গম্বুজের মতো উঁচু হয়ে গেছে। বাড়ির যত বড় তার চেয়েও বড় তার বারান্দা। সেখানে কালো একটি গোল টেবিলের চারপাশে গোটা 5 ইজি চেয়ার। দেখলেই শুয়ে পড়তে ইচ্ছে করে। বাড়িটির চারপাশে রেইন ট্রি গাছ। বিকালবেলাতে বাড়িটিকে অন্ধকার করে ফেলেছে। পেছনে বেশ বড়সড় একটা পুকুর, কাকের চোখের মতো কালো জল। রেহানা অবাক হয়ে বললেন, এই জঙ্গলে এত চমৎকার বাড়ি গভর্নমেন্ট কেন বানিয়েছে? ওসমান সাহেব নিজেও হকচকিয়ে গেছেন। এদিক তার প্রথম আসা।
খোঁজ খবর এনেছে জামিলের কাছ থেকে। জামিল, এই ডাকবাংলো তৈরি হয় কবে? এইটা সুসং দুর্গাপুরের মহারাজের শিকার বাড়ি, পরে সরকার নিয়ে নেয়। এখন ফিশারিজ ডিপার্টমেন্টের হাতে দেওয়া হয়েছে। আগে আরো সুন্দর ছিল। এর চেয়ে সুন্দর আর কি হবে? একটা কাজ ঘর ছিল, গোটা ঘরটাই কাচ দিয়ে তৈরি। লোকজন কাজটা সব নিয়ে গেছে। অনেক ঝাড় লণ্ঠন ছিল। বড় বড় অফিসার এক একজন এসেছেন, এক একটা করে নিয়ে গেছেন। পেছনের পুকুর ঘাটে মার্বেল পাথরের একটি শিশু দেবতা ছিল, ঢাকা মিউজিয়াম নিয়ে গেছে। তুমি এত কিছু কিভাবে জানো? আমি প্রায়ই এখানে আসি। দিলু বলল, বাবা, আমি একাই একটি ঘরে থাকবো। ওসমান সাহেব উত্তর দিলেন না। জামিল বলল, পারবি না দিলু, সব পুরনো ডাকবাংলোয় ভূত থাকে। আপনাকে বলেছে। সন্ধ্যা হলেই টের পাবি। সন্ধ্যা নামুক, তখন দেখা যাবে। বাবুর্চি আছে দুজন, তারা রান্নাবান্না সেরে ফেলেছে। খাবার ঘরে খাবার দিতে শুরু করেছে। খাবার ঘরটা তুলনামূলকভাবে অন্ধকার। একটা হেজাক বাতি জ্বালানো হয়েছে। সবাই হাত মুখ ধুয়ে খেতে বসেছে, শুধু নিশাত নেই। রেহানা খোঁজ নিতে গিয়ে দেখেন নিশাত শুয়ে আছে। সে ক্লান্ত গলায় বলল, আমি কিছু খাবো না। কেন খাবি না? খেতে ইচ্ছে করছে না তাই খাবো না। সারাদিন তো কিছুই মুখে তুলিসনি, কিছু মুখে দে। আমি গোসল না করে কিছু খাবো না। আমার গা ঘিন ঘিন করছে। জ্বর গায়ে গোসল করবি কি? প্লিজ মা, আমার ব্যাপারে নাক গলিও না। বাবুকে খাওয়াও, তোমরা খাওয়া দাওয়া করো। রেহানা মুখ কালো করে বেরিয়ে এলেন। দীর্ঘ সময় নিয়ে গোসল করলো নিশাত। ঠান্ডা পানি, গায়ে জ্বর থাকার জন্য পানি বরফ শীতল মনে হচ্ছে, তবু ভালো লাগছে। ঝকঝকে বাথরুম, পিতলের বালতিতে পরিষ্কার জল, মোড়ক খোলা নতুন সাবান। নিশাত যখন বেরিয়ে এলো তখন সত্যি সত্যি অন্ধকার নেমে এসেছে। নিশাত একটি ফুল হাতা সোয়েটার গায়ে দিল। উকি দিয়ে দেখলো মায়ের ঘরে। বাবু অবেলায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আজ সারাদিন বাবুর সঙ্গে তার তেমন কোনো কথাবার্তা হয়নি। বাবুকে ক্রমেই তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। রাতে সে এখন তার সঙ্গে ঘুমায় না। ঠোঁট বাঁকিয়ে বলে, দাদির কাছে ঘুমাবো। রেহানাকে সে দাদি বলে। কেন বলে কে জানে। নিশাত বলল, ও কি কিছু খেয়েছে? ভাত মুখে দেয়নি, দুধ খেয়েছে। নিশাত নিচু হয়ে ছেলের কপালে চুমু খেলো। রেহানা বলল, কিছু খাবি মা? না, চা খাবো এক কাপ। বস তুই এখানে, আমি চায়ের কথা বলে আসি। মশারি খাটানোর কথাও বলতে হবে, খুব মশা এদিকে। দরজায় কার যেন ছায়া পড়েছে। নিশাত মুখ তুলে দেখল জামিল ভাই। নিশাত, তোমার জ্বর নাকি? ব্যস্ত হওয়ার মতো কিছু না। ব্যস্ত হইনি নিশাত, খোঁজ নিচ্ছি। খোঁজ নেওয়াটা অপরাধ নয় নিশ্চয়ই। আমি ভালো আছি। জামিল ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলো, চলে যেতে চাইল। নিশাত বলল, আপনার সঙ্গে আমার কথা আছে জামিল ভাই। বলো। আপনি বারান্দায় বসুন, আমি আসছি। ঝগড়া করবে মনে হচ্ছে। নিশাত জবাব দিল না। বাবুর গালে একটা মশা বসেছিল, হাত দিয়ে সেটিকে উড়িয়ে দিল। ছেলেটিকে বড় রোগা রোগা লাগছে। কদিন ওর দিকে একটুও নজর দেওয়া হয়নি। নিশাতের মনে হলো সে ক্রমেই দূরে সরে যাচ্ছে। বাবু এখন আর মার জন্য খুব ব্যস্ত নয়। শিশুরা অবহেলা খুব সহজেই টের পায়। নিশাত বাবুর চুলে হাত রাখলো। পাতলা লালচে ধরনের চুল, বাবার মতো। কবিরের চুলও এরকম ছিল, তবু বাবুর মতো পাতলা ছিল না। কবিরের চেহারার সঙ্গে বাবুর চেহারার খুব মিল নেই। কবিরের নাক ছিল খাড়া, বাবুর তা নয়। সে হয়েছে মার মতো। নিশাত নিচু হয়ে বাবুর ঠোঁটে চুমু খেলো। কেমন দুগ্ধ দুগ্ধ গন্ধ। নিশাত আবার নিচু হলো। বাবু ঘুমের মধ্যেই তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দিল। বারান্দা অন্ধকার। এখানে কোনো বাতি দিয়ে যাওয়া হয়নি। জামিল বসেছিল একা। নিশাত ঢুকতেই সে সোজা হয়ে বসলো। হালকা গলায় বলল, ভেতরে বসলেই হতো, এখানে বড় হাওয়া। থাকুক হাওয়া, বারান্দায় ভালো। আলো দিতে বলবো? জামিল একটা সিগারেট ধরালো, সহজভাবে বলল, বল কি বলবে। আপনি আমাদের এই বাংলায় কেন নিয়ে এসেছেন? আমি ঠিক বুঝতে পারছি না। তুই কি মিন করছো? তুমি কি মিন করছো? আপনি ঠিকই বুঝতে পারছেন, এখন ভান করছেন বুঝতে পারছেন না। দেখো নিশাত, আমি ভান করি না। একটা জিনিস যেটা আমি কখনো করি না। তাহলে বলুন, এত ডাকবাংলো থাকতে আপনি এখানে কেন নিয়ে এসেছেন? নিশাত, কবির এবং আমি এখানে অনেক রাত কাটিয়েছি, এই ডাকবাংলোতে। এই ডাকবাংলোর উপর ওর একটা দুর্বলতা ছিল। আমি জানি,
বিয়ের পরও অনেকবার তোমাকে নিয়ে সে এখানে আসতে চেয়েছে, আশা হয়ে ওঠেনি। তাই আমি ভেবেছিলাম এখানে এলে তোমার ভালোই লাগবে। আমি ওর সঙ্গে এখানে আসতে চেয়েছিলাম, আর কারোর সঙ্গে নয়। ভেবে নাও ও তোমার সঙ্গেই আছে। সবকিছু কি ভেবে নেওয়া যায়? জীবন এত সহজ মনে করেন আপনি? জীবন মোটেও সহজ নয়, আবার জটিলও নয়। জীবন জীবনের মতো। আমরাই একে জটিল করি, সহজ করি। তুমি একে ক্রমেই জটিল করছো। নিশাত চুপ করে গেল। জামিল হালকা সুরে বলল, দুঃখ কি শুধু তোমার একার? আমাদের সবার দুঃখ আছে। আপনার আবার কিসের দুঃখ? দুঃখের আপনি কি জানেন? নিশাত উঠে দাঁড়ালো। বাবু জেগে উঠেছে, কাঁদছে। কে একজন এসে বারান্দায় একটি হারিকেন রেখে দিয়ে গেল। হারিকেনের আলোয় সব কেমন অদ্ভুত লাগছে। জামিল সাহেব, আপনি যেভাবে বসে আছেন এভাবেই বসে থাকুন। একটা ছবি তুলব। নড়বেন না। শাটার স্পিড খুব কম। অনেকখানি সময় নিয়ে সাব্বির ছবি তুলল। পানি এক জায়গায় থেকে অন্য জায়গায় নেওয়ার ধাঁধাটা ওসমান সাহেবের মাথায় ঘুরতে শুরু করেছে দুপুর থেকে। ওসমান সাহেব নিজের উপরই বিরক্ত হচ্ছেন। ধাঁধার মতো একটা সামান্য ব্যাপার নিয়ে তিনি এই বয়সে এমন চিন্তায় পড়ে গেলেন, কিন্তু তিনিই হচ্ছেন। এটা কি বয়সজনিত স্থবিরতা? তিনি কেমন যেন চ্যালেঞ্জ বোধ করছেন। এর মধ্যে চ্যালেঞ্জ বোধ করার কি আছে? ধাঁধার উত্তর জানতেই হবে, বিষয়টা তো এমনও নেই। তিনি পাইপে হাত রেখে বারান্দায় বসলেন। তার গায়ে ভারী একটা ওভারকোট, গলায় মাফলার, তবু তার শীত করতে লাগলো। বয়স বাড়ছে। বয়স। এখন একদিন একটা মাইল্ড স্ট্রোক হবে, তার লক্ষণও টের পাওয়া যাচ্ছে। ব্লাড প্রেশার বেড়েছে, ঘুম কমেছে, খিদে কমেছে, চিন্তাও পরিষ্কার করতে পারছে না। পারলে এই সহজ ধাঁধার জবাব তিনি বের করতে পারতেন, কিংবা কে জানে, এটা হয়তো সহজ নয়, হয়তো বেশ জটিল। বারান্দায় রেহানা বাবুকে কোলে নিয়ে বসেছিলেন। ওসমান সাহেব রেহানার ডান দিকের খালি চেয়ারটাতে বসলেন। রেহানা বললেন, নিশাতের বেশ জ্বর। তাই নাকি? 102টি হবে। থার্মোমিটার দিয়ে দেখেছ? না। তাহলে বুঝলে কি করে 102? অনুমান করে বলেছি। অনুমান করে আমাকে কিছু বলবে না। তুমি এরকম করছো কেন? কিরকম করছি? এত মেজাজ দেখাচ্ছ কেন? মেজাজ কোথায় দেখালাম? থানার ওসি ভদ্রলোকের সঙ্গে এমন খারাপ ব্যবহার করলে কেন? খারাপ ব্যবহার তো করিনি। আমি বিরক্ত হয়েছি। এই বিরক্তির ব্যাপারটি তাকে জানিয়েছি। সে জানে আজ আমি ভোরে আসব, কিন্তু সে রেল স্টেশনে আসেনি। আমি ডাক বাংলায় পৌঁছানোর পর এসেছে। সে কি ভেবেছে? তুমি কোনো সরকারি ট্যুরে আসোনি। তুমি এসেছো ছুটি কাটাতে। সে কেন সে আসবে? সে আসবে। সে তার পুরো দলবল নিয়ে আসবে। কারণ আমি পুলিশের আইজি। রেহানা একবার ভাবলেন বলবেন না, শেষ পর্যন্ত বলেই ফেললেন, এবং বললেন বেশ তীক্ষ্ণ কণ্ঠেই, তুমি এখন আর আইজি নও, রিটায়ারমেন্ট নিয়েছো। রিটায়ারমেন্টের আগের পাওনা ছুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি পুলিশের আইজি। এটা যত তাড়াতাড়ি ভুলতে পারবে ততই ভালো। ওসমান সাহেবের পাইপ নিভে গিয়েছে। নিভে যাওয়া পাইপ হাতে তিনি মূর্তির মতো দীর্ঘ সময় বসে রইলেন। রেহানা শীতল গলায় বললেন, এখন আর তোমাকে দেখা মাত্র পুলিশ অফিসাররা ছুটোছুটি করবে না। এটা মানসিকভাবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। তোমার জন্যও ভালো, আমাদের সবার জন্য ভালো। ওসমান সাহেব জবাব দিলেন না। দূরের রেন্টি গাছের দিকে তাকিয়ে রইলেন। রেহানার মনে হলো এই কথাগুলি হয়তো না বললেও চলতো। তিনি গলার স্বর স্বাভাবিক করতে চাইলেন এবং করে বললেন, চা খাবে? না, শীতের মধ্যে ভালো লাগবে। আমাকে এক ঢোক হুইস্কি দিতে বলো। হুইস্কি এখানে কোথায় পাবে? আছে, আলিম নিয়ে এসেছে। আলিমকে বলো। আলিম ওসমান সাহেবের বাসায় গত 20 বছর ধরে আছে। তার বয়স ওসমান সাহেবের চেয়েও বেশি, কিন্তু গৃহভৃত্যদের কোনো পেনশনের ব্যবস্থা নেই। কাজেই তাকে একদিন আগেই রান্নার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নীলগঞ্জে আসতে হয়েছে। আজ প্রচণ্ড দাঁত ব্যথা থাকা সত্ত্বেও তিনি সারাদিন রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। রেহানা বললেন, আলিম শুয়ে আছে, ওর শরীর ভালো না। তাছাড়া এখানে এসব করতে পারবে না। কেন? এখানে অসুবিধা কি? অসুবিধা আছে। ঘরে তুমি যা করো তাই বলে বাইরে এসেও করবে? রেখানা এখানে ছুটি কাটাতে এসেছি, রিল্যাক্স করতে এসেছি। তুমি একা আসোনি, তোমার সঙ্গে বাইরের মানুষ এসেছে। বাইরের মানুষ এখানে কেউ না। জামিল ঘরের ছেলে, সে আমার অভ্যাস জানে। আর সাব্বির 11 বছর ধরে বাইরে আছে। আমি তোমাকে এখানে মদ খেতে দেব না। রেহানা বাবুকে কোলে নিয়ে উঠে গেলেন।
যাওয়ার সময় হারিকেন হাতে করে তুলে নিয়ে গেলেন। ওসমান সাহেব অন্ধকার বারান্দায় একা একা বসে রইলেন। এখানে মশা আছে, বন্য মশা। মানুষ কামড়িয়ে অভ্যাস নেই বোধহয়। কামড়াচ্ছে না, শুধু বিরক্ত করছে। ওসমান সাহেব আবার ধাঁধা নিয়ে বসে ভাবতে লাগলেন। পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হবে, শুধু হাতে নিতে হবে এবং একেবারে নিতে হবে। কোনো মানে হয়? বাবা, তুমি অন্ধকারে বসে কি করছো? দিলু ঢুকলো। ওসমান সাহেব মিষ্টি একটা গন্ধ পেলেন। দিলু দিলু পাউডার মেখেছে, কিংবা গায়ে সেন্ট দিয়েছে। গন্ধটা হালকা এবং চেনা, পরিচিত কোনো ফুলের গন্ধ। কি ফুল ওসমান সাহেব সেটা মনে করতে পারলেন না। অনেকদিন সচেতনভাবে কোনো ফুলের গন্ধ নেওয়া হয়নি। অন্ধকারে একা একা বসে কি করছো বাবা? তোর সমস্যা নিয়ে ভাবছি। আমার আমার আবার কি সমস্যা? দিলু বেশ অবাক হলো। ওসমান সাহেব নরম গলায় বললেন, ওই যে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার ব্যাপারটা। ও আল্লাহ, তুমি এখন এটা নিয়ে ভাবছো? হ্যাঁ ভাবছি। বলে দেব? না বলিস না, নিজেই বের করব। আরেকটা সহজ ধাঁধা ধরবো, জামিল ভাইয়ের কাছ থেকে শিখেছি, দারুণ মজার। না, আর না, যেটা দিয়েছিস সেটাকে সলভ করি। দিলু খিলখিল করে হাসলো। হাসছিস কেন? বলা যাবে না। যা, আলিমকে একটু আসতে বলতো। আমি পারবো না বাবা। পারবি না কেন? কি অন্ধকার দেখছো না? ভয় ভয় লাগে বাবা। কি, একটা ভূতের গল্প শুনবে? সত্যি, জামিল ভাইয়ের থেকে শুনেছি, ওনার নিজের লাইফের ঘটনা। ওসমান সাহেব কিছু বললেন না, পাইপ ধরাবার চেষ্টা করতে লাগলেন। খুব হাওয়া, দেয়াশটাইয়ের কাঠি নিভে যাচ্ছে। বাবা বলবো? বল। দিলু তার বাবার কাছে ঘেঁষে বসলো, একটা হাত রাখলো বাবার হাতে, গলার স্বর নিচু করে গল্প শুরু করলো। বুঝলে বাবা, তখন শ্রাবণ মাস। জামিল ভাই গিয়েছিল তার বন্ধুর বাড়ি, গ্রামের দোতলা বাড়ি। জামিল ভাইকে যে ঘরটায় থাকতে দেওয়া হয়েছে তার জানালাগুলো খুবই ছোট ছোট। বাবা শুনছো তো? শুনছি। তাহলে হু বলবে একটু পরপর, না বললে মনে হবে গল্প শুনছো না। ঠিক আছে, বলবো। তারপর কি হলো? মাঝরাতে হঠাৎ খুব ঝড় বৃষ্টি শুরু হলো। ঘরে হ্যারিকেন ছিল, হ্যারিকেনটা নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর তারপর হলো কি শোনো, কে যেন দরজায় ধাক্কা দিতে লাগলো। জামিল ভাই বলল, কে? একজন মেয়ে মানুষের গলা শোনা গেল, দয়া করে দরজা খুলুন। তারপর কি হলো? জামিল ভাই দরজা খুলতেই ঘরে একটা মেয়ে ঢুকে আসলো, 17-18 বছর বয়স। বাইরে এত ঝড় বৃষ্টি, কিন্তু মেয়েটি খটখটে শুকনো। ওসমান সাহেব বললেন, ঘুটঘুটে অন্ধকারে জামিল কি করে দেখলো যে মেয়েটি শুকনো, এবং বুঝলই বা কি করে ওর বয়স 17-18? দিলু থমকে গেল। এটা সে ভাবেনি। ওসমান সাহেব হাসি মুখে বললেন, গল্পটার মধ্যে একটা ফাঁকি আছে, তাই না দিলু? দিলু জবাব দিল না। তার একটু মন খারাপ হয়ে গেল। ওসমান সাহেব বললেন, গল্পটা শেষ কর। না থাক। থাকবে কেন? বাকিটা শুনি। তোমাকে শুনতে হবে না। দিলুর গলায় স্বর ভারী, যেন সে এক্ষুনি কেঁদে দেবে। সে উঠে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? জামিল ভাইকে কথাটা জিজ্ঞাসা করে আসি। পরে জিজ্ঞেস করলেও হবে। না, আমি এখনই জিজ্ঞেস করব। সে কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলবে? গল্প তো গল্পই, গল্প কখনো সত্যি হয় না। জামিল ভাই বলেছিল এটা সত্যি গল্প। দিলু প্রথমে গেল খাবার ঘরে। সেখানে একজন অপরিচিত রোগা লোক হ্যাজাক লাইট ঠিক করার চেষ্টা করছে। একবার দপ করে আগুন জ্বলে উঠছে। লোকটি খাইছে রে বলে এক লাফে পেছনে ছুটে যাচ্ছে। ব্যাপারটা দিলুর কাছে খুব মজা লাগলো। দিলু হাসি মুখে বলল, আপনার নাম কি? আমার নাম বাদলা। বাদলা আবার মানুষের নাম হয় নাকি? বাপ মায়ে দিছে, কি করবো কন? তারা বোধহয় নাম দিয়েছিল বাদল। দিলুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাজাকটা ঠিক হয়ে গেল। বাদলা দাঁত বের করে বলল, আফা, আপনার খুব ভয়। দিলু বলল, আপনি কি জামিল ভাইকে দেখেছেন? ওই যে লম্বা, গায়ে পাঞ্জাবি আর ক্রিম কালারের চাদর। জি দেখেছি। কোথায় দেখেছেন? এই সাপ আরেকজন কোট পরা সাপ আইসা বইসা আছে পুকুরের ঘাটে, গফ করতাছে। আপনি জানতো জামিল ভাইকে ডেকে নিয়ে আসুন, বলবেন দিলু আপনাকে ডাকছে। আমার নাম দিলু, দিলশাদ থেকে দিলু। লোকটি চলে গেল। দিলু মুখ গম্ভীর করে বসে রইল। রাত বেশি হয়নি, মাত্র 8টা, কিন্তু মনে হচ্ছে গভীর রাত।
ঝিঝি ডাকছে চারদিকে, বাবুর কান্না শোনা যাচ্ছে। সে সারাদিন ঘুমিয়েছে, কাজে সে রাতে জেগে থাকবে, একটু পরে পরে কাঁদবে, মাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে হবে। দিলু শুনল তার মা গল্প বলার চেষ্টা করছে, তুলা রাশি কন্যা রাশির গল্প। এই গল্পটি ছোটবেলায় সেও শুনেছে। এক রাজকন্যার ওজন মাত্র 100 টাক, কিন্তু এক রাতে হঠাৎ করে তার ওজন বেড়ে গেল। কি ব্যাপার দিলু, জরুরি তলব কেন? জামিল ভাই, আপনি আমাকে মিথ্যা কথা বললেন কেন? কেউ আমাকে মিথ্যা কথা বললে আমার খুব খারাপ লাগে। কোনটা মিথ্যা? আমি তো তোকে কোনো মিথ্যা কথা বলিনি। মিথ্যা আমি তেমন বলি না। ওই যে একটা ভূতের সত্যি গল্প বলেছিলেন, ওটা তো আসলে ভূতের মিথ্যে গল্প, সত্যি গল্প না। কোন গল্পটি? ওই যে বন্ধুর বাড়িতে গিয়েছেন ঝড় বৃষ্টির সময় 16-17 বছরের একটি মেয়ে ঘরে ঢুকে পড়লো। হ্যাঁ, মনে পড়েছে। মিথ্যা হবে কেন? ওটা সত্যি গল্প। না, সত্যি না। এই অন্ধকারে আপনি কি করে বুঝলেন ওর বয়স 16-17? ওর কাপড় ভেজা না? জামিল গম্ভীর গলায় বলল, ওই রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। ঝড়ের সময় ঘন ঘন বিদ্যুৎ চমকায়। বিদ্যুতের আলো শহরের ইলেকট্রিক আলোর চেয়েও কড়া। দিলু তাকিয়ে রইল চোখ বড় বড় করে। জামিল বলল, তবে মেয়েটির বয়সের ব্যাপারটা আমার কল্পনা। আমি নিজে তখন অল্প বয়স্ক ছিলাম। তাদের সব মেয়েকেই অল্প বয়স্ক মনে হতো তাদের বয়স 16-17। দিলু কিছু বলল না। কি, এখন বিশ্বাস হচ্ছে না? হচ্ছে। জামিল ভাই, বল, আরেকটি সত্যি গল্প বলেন। আরেকদিন বলবো। জামিল ভাই, আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করবো কেন? দিলু হঠাৎ করে ঘর ছেড়ে চলে গেল। জামিল হাসল। দিলু নিশাতের মতো হয়নি। সে হয়তো এখন কিছুক্ষণ কাঁদবে। রাতের খাবার দেওয়া হলো রাত 9টার দিকে। দেখা গেল কারোরই খাওয়ার দিকে মন নেই। শুধু সাব্বির খাবার দেয়া হয়েছে, শোনামাত্র সে এসে বসেছে এবং খাওয়া শুরু করেছে। রেহানা বাবুকে কিছু একটা মুখে দেওয়ার জন্য আবার এ ঘরে আসে। এসে সাব্বিরের একা একা খাওয়ার দৃশ্যটি দেখলেন। সাব্বির ঘন ঘন পানি খাচ্ছে। রেহানা বললেন, খুব ঝাল হয়েছে নাকি? একটু হয়েছে, অসুবিধা নেই, এরা ঝাল দেয় বেশি। আলিম রান্না করলে এটা হতো না। আলিম অসুস্থ হয়ে পড়ে আছে। কি অসুখ? দাঁত ব্যথা। সাব্বির গম্ভীর মুখে খেয়ে যাচ্ছে। রেহানা লক্ষ্য করলেন সে একবারও বলল না অন্যরা কেউ খেতে আসছে না কেন। এটা একটা সাধারণ ভদ্রতা। 10-11 বছর বিদেশ থাকলেই কেউ অভদ্র হয়ে যায় না, বরং আরো ভদ্র হয়। সেটাই স্বাভাবিক। রেহানা বলল, এত কিছু রান্না হয়েছে কিন্তু কেউ কিছু খেতে চাচ্ছে না, সব নষ্ট হবে। দিলু ঘরে ঢুকলো। সে এসেছে নিশাতের জন্য এক গ্লাস পানি নিতে। রেহানা দেখলেন পানি ঢালতে গিয়ে সে অনেকখানি পানি টেবিলে ফেললো। মেয়েটা কাজকর্মে এত আনাড়ি হয়েছে। পানি গড়িয়ে যাচ্ছে সাব্বিরের দিকে। তাকে অল্প সরে বসতে হলো। দিলু বলল, সাব্বির ভাই, আপনি এত পেটুক কেন? সবাইকে ফেলে খেয়ে ফেলছেন। রেহানার কপালে ভাঁজ পড়ল। মেয়েটা মাঝে মাঝে এমন রুচিহীন কথাবার্তা বলে, লজ্জায় পড়তে হয়। দিলু চলে যেতেই সাব্বির বলল, আপনার এই মেয়েটিকে আমার খুব পছন্দ। ওর মধ্যে এক ধরনের সরলতা আছে। রেহানা কিছু বললেন না। মনে মনে সাব্বিরের কথাটার অন্য কোনো মানে হয় কিনা কিংবা অন্য কোনো অর্থ আছে কিনা বুঝতে চেষ্টা করলেন। এই মেয়েটিকে তার পছন্দ, এই কথাটার মানে কি? এর মানে কি বড় মেয়েকে তার পছন্দ নয়? বড় মেয়েটির মধ্যে কি সরলতা নেই? প্রথম দিকে সাব্বিরকে যতটা ভালো লেগেছিল এখন আর ততটা লাগছে না। ছেলেটি অভদ্র, অমিশুক। অবশ্য সে অত্যন্ত সুপুরুষ। চেহারায় এক ধরনের কাঠিন্য আছে যা সহজেই চোখে পড়ে। কবির এরকম ছিল না। কবিরের মধ্যে একটা হালকা ফুর্তির ভাব ছিল যা কোনো বয়স্ক মানুষকে ঠিক মানায় না। এটা ভাবতে ভাবতে রেহানা লজ্জিত বোধ করলেন। ঠিক এই মুহূর্তে তিনি কবিরকে অপছন্দ করার চেষ্টা করছেন। এটা অন্যায়। কবিরকে অপছন্দ করার উপায় নেই। সে এ বাড়ির সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। ওসমান সাহেব, যিনি পৃথিবীর কোনো কথাই প্রায় বিশ্বাস করে না, তিনি পর্যন্ত কবিরের প্রতিটি কথা বিশ্বাস করেছেন। একবার কবির এসে বলল, খবর শুনেছেন নাকি? মালয়েশিয়ায় একটা মৎস্যকন্যা ধরা পড়েছে। কি ধরা পড়েছে? মৎস্যকন্যা, মারমেইড। মালয়েশিয়ার ন্যাশনাল পত্রিকায় বিরাট ছবি চাপা হয়েছে। হুলস্থুল কাণ্ড। বলো কি? অন্য কেউ এ কথা বললে ওসমান সাহেব সঙ্গে সঙ্গে তাকে ধরাশায়ী করে ফেলতেন। কবিরের বেলায় সেরকম কিছুই হলো না। তার মুখ দেখে মনে হলো তিনি বিশ্বাস করেছেন, আবার অবিশ্বাসও করছেন না।
রাতে শোবার সময় গম্ভীর মুখে স্ত্রীকে বললেন, দুনিয়ায় কত অদ্ভুত জিনিসই না হয়। রেহানা বললেন, জামাইয়ের কথা কি কোনো ঠিক আছে? তুমি এটা বিশ্বাস করে আছো? ওসমান সাহেব রেগে গিয়ে বললেন, কোন কথাটা এ পর্যন্ত সে মিথ্যা কথা বলেছে শুনি? ওসমান সাহেব কবিরের কোনো বদনাম সহ্য করতে পারতেন না, এখনো পারে না। যে লোক জীবনের কোনো দিন নামাজ রোজা করেছে বলে রেহানার মনে পড়ে না, সেই লোক দেখা যায় 21শে আগস্ট একটা জায়নামাজ টেনে বের করে এবং গভীর রাত পর্যন্ত টুপি মাথায় বসে থাকেন। অপরিচিত এই পোশাকে তাকে অদ্ভুত দেখায়। 21শে আগস্ট কবিরের মৃত্যুদিন। পানি আনতে এতক্ষণ লাগলো? দিলু পানি আনতে দেরি করেনি, গিয়েছে আর নিয়ে এসেছে। নিশাদ আজ অকারণে রাগ করছে। দিলু বলল, নাও পানি নাও। লাগবে না, যা, তৃষ্ণা মরে গেছে। এটা কেমন কথা? তৃষ্ণা কি কখনো মরে যায়? তৃষ্ণা থাকেই, সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। দিলু নরম স্বরে বলল, আপা খেয়ে নাও প্লিজ, তুমি শুধু শুধু রাগ করছো। নিশাদ পানির গ্লাস হাতে নিল। তুমি রাতেও কিছু খাবে না? না। কেন? দেখছিস না আমার শরীর ভালো না? মাথা টিপে দেব? না লাগবে না, তুই এখন যা। অন্ধকারে একা বসে থাকবে? আমিও সঙ্গে থাকি। দিলু খাটের উপর পা উঠিয়ে বসলো। অন্ধকারে পা নামিয়ে বসতে তার ভালো লাগে না। সবসময় মনে হয় কেউ একজন খাটের নিচে চুপি চুপি এসে পা চেপে ধরবে। আপা একটা ভূতের গল্প শুনবে? নিশাদ জবাব দিল না। সত্যি গল্প, জামিল ভাইয়ের নিজের জীবনের গল্প। নিশাদ তবু চুপ করে রইল। এই গল্প শুনলে তুমি আর একা একা অন্ধকারে বসে থাকতে পারবে না, বরং এবং রাতেও ঘুম আসবে না। এত ভয়ের গল্প শুনতে চাই না, থাক। মাথা ধরার মধ্যে গল্প শুনতে ভালো লাগে না। আপা তোমার চুল টেনে দেই? দে, আস্তে আস্তে টানবি। দিলু নিশাতের কপালে হাত দিয়েই চমকালো। গায়ে জ্বর, বেশ জ্বর। এতটা জ্বর তা বোঝা যায়নি। আপা তোমার গা তো খুব গরম। জানালা বন্ধ করে দেই, ঠান্ডা হাওয়া আসছে। না থাক, জানালা বন্ধ থাকলে আমার কেমন যেন লাগে, মনে হয় নিঃশ্বাস নিতে পারছি না। মশারি ফেলে দেই, মাঝে মাঝে মশা কামড়াচ্ছে। দিলু হালকা স্বরে বলল, জানো আপা, আমি কখনো মশারি করি না। তাই নাকি? হ্যাঁ, কারণ যেসব মশা মানুষকে কামড়ায় তারা সব স্ত্রী মশা, পুরুষ মশারা কামড়ায় না। আমি নিজে মেয়ে হয়ে আরেকটা মেয়ে মশাকে কিভাবে করে মেরে ফেলি বলো? পুরুষ মশারা কামড়ায় না, একথা তোকে কে বলেছে? জামিল ভাই বলেছেন। নিশাদ বিছানায় উঠে বসলো। নিচে সুরে বলল, জামিল ভাইয়ের সঙ্গে তোর এত মাখামাখি কেন? দিল অবাক হয়ে বলল, এই কথাটা কেন বলছো? সবসময় তোর মুখে জামিল ভাই জামিল ভাই, এটা ভালো নয়। ভালো নয় কেন? তোর বয়স কম, এই বয়সে মেয়েরা খুব সহজে নানান রকম দুঃখ কষ্ট পায়। নিশাদ চুপ করে রইল। দিলু বলল, পরিষ্কার করে বলো আপা। নিশাদ কঠিন স্বরে বলল, তোর মতো বয়সী মেয়েরা খুব সহজে মুগ্ধ হয়, দুঃখ কষ্ট আসে সেজন্যই। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় তুই ঠিকই বুঝেছিস। আমার যখন তোর মতো বয়স ছিল তখন আমিও সবকিছুই বুঝতাম। তুই জামিল ভাইয়ের সঙ্গে বেশি মিশবি না। কেন? সে কি খারাপ লোক? না, সে খারাপ লোক না, ভালো মানুষ, বেশ ভালো মানুষ। সেজন্যই ভয়। একসময় তুই তাকে ভালোবাসতে শুরু করবি, সেটা তোর জন্য হবে খুব দুঃখের ব্যাপার। দিলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না। নিশাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু নিশাতের মনে হলো দিলু কাঁদছে। তুই কাঁদছিস নাকি? দিলু উত্তর দিল না। সে নিঃশব্দে উঠে দাঁড়ালো। চলে যাচ্ছিস? দিলু সে কথারও কোনো জবাব দিল না। নিশাতের মনে হলো দিলুকে এসব কথা বলার প্রয়োজন ছিল না, কিন্তু এখন আর মনে হয়ে লাভ কি? যা বলা হয়ে গেছে তা আর ফেরানোর কোনো উপায় নেই। হারিকেন হাতে রেহানা ঢুকলো। তার কোলে ঘুমন্ত বাবু। তিনি বাবুকে বিছানায় শুইয়ে দিতে গেলেন। নিশাত বলল, ওকে তোমার কাছে রাখো মা, আমি আজ এ ঘরে একা শুব। কেন একা শুবি কেন? সব প্রশ্নের জবাব দিতে পারবো না। তোর শরীর ভালো নেই, কেউ একজন তোর সাথে থাকা দরকার। আমি থাকি কিংবা দিলু থাকুক, কাউকে থাকতে হবে না। রেহানা একটি কঠিন কথা বলতে গিয়েও বলতে পারলেন না। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলেন। সম্পূর্ণ অন্য একটি প্রসঙ্গ তুললেন। রাতে কি খাবি? কিছু খাবো না। খাবি না কেন? তোর রাগটা আসলে কার উপর ঠিক করে বলতো? আমার কার উপরে কোনো রাগ নেই। শরীর ভালো নেই, তুই খাবো না। ঠিক আছে। রেহানা চলে যাচ্ছিলেন। নিশাত বলল, দিলুকে একটু পাঠিয়ে দিও তো মা। দিলু আসবে না। তুই ওকে কি যেন বলেছিস? দিলু কাঁদছে। কাদার মতো আমি তাকে কিছু বলিনি। রেহানা শীতল স্বরে বলল, তোর কথাবার্তা শুনে আমারই কাঁদতে ইচ্ছে হয়। আর ও তো বাচ্চা মেয়ে। ও বাচ্চা মেয়ে নয়,
এই বয়সে মেয়েরা বাচ্চা থাকে না, সবাই তোর মতো নয়, কেউ কেউ বাচ্চা থাকে। এ কথার মানে কি মা? মানে টানে কিছু নেই, তুই নিজের দিকে তাকিয়ে দেখ নিশাত, যার দুঃখে আজ এরকম করছিস তার সঙ্গে তোর আচার ব্যবহার কেমন ছিল? তার মানে কটা দিন তুই কবিরের সঙ্গে হাসি মুখে কথা বলেছিস? মানুষ সব সময় হাসি মুখে থাকতে পারে না। তা পারে না, কিন্তু তুই ভালো মতো ভেবে দেখ কবিরের সঙ্গে তোর ব্যবহারটা কেমন ছিল। তুমি যাও তো মা। নিশাত অন্ধকারে হাতড়ে হাতড়ে দরজার ছিটকিনি লাগালো। দরজার পিঠে দাঁড়িয়ে রইল দীর্ঘ সময়। বাবু ঘুম ভেঙে কাঁদতে শুরু করেছে। মার কাছে যাব, মার কাছে যাব। রেহানা তাকে সামলাবার চেষ্টা করছেন। নিশাত শুনলো মা বলছে, কেন যে মরতে এখানে এলাম। নিশাতের চোখ জ্বালা করছে। আজকাল তার চোখে আর জল আসে না, চোখ জ্বালা করে। মা একটু আগে যা বলে গেলেন সেটা কি ঠিক? মা কি ইঙ্গিত করতে চেষ্টা করেছেন না যে এখন যা করছে তা করার কোনো অধিকার নেই? মা একটা মোটা দাগের ইঙ্গিত করেছেন, স্থূল ধরনের কথা বলেছেন। সবার স্বভাব একরকম নয়। সব মেয়েরাই তাদের স্বামীকে নিয়ে আহ্লাদ করে না। কেউ কেউ গম্ভীর স্বভাবের থাকে, সহজে উচ্ছ্বসিত হয় না। তাছাড়া কবিরের মধ্যে কি সত্যি সত্যি উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু ছিল? সে ছেলে ভালো, এতে কোনো সন্দেহ নেই। আমোদের ছেলে হইচই করত, প্রচুর মিথ্যে কথা বলতো, টিভির প্রতিটি বাংলা সিনেমা গভীর আগ্রহ নিয়ে দেখত এবং শেষ হওয়া মাত্র বলতো, শালা সময়টাই মাটি। আগে জানলে কি বসে থাকতো? কবির এমন একটি ছেলে ছিল যে পৃথিবীর যে কোনো মেয়েকে বিয়ে করে সুখী হতো। এই সব ছেলেদের সুখী হওয়ার ক্ষমতা অসাধারণ। এরা হয় সুখী স্বামী, সুখী বাবা এবং বুড়ো বয়সে একজন সুখী দাদা। সূক্ষ্ম রুচির মানুষ এত সহজে সুখী হয় না। সংসারের দুঃখ হবার মতো সংসারের সুখী হওয়ার মতো উপকরণ ছড়ানো নেই। বাবু খুব কাঁদছে। নিশাত দরজা খুলে বের হলো। হ্যাজাক লাইটটি বারান্দায় এনে রাখা হয়েছে। জামিল বাবুকে কোলে নিয়ে বারান্দার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটছে। জামিল ভাই, ওকে আমার কাছে দিন। জামিল ইশারায় তাকে কথা বলতে নিষেধ করলো। বাবুর ঘুমিয়ে পড়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। মায়ের কথা শুনে জেগে উঠতে পারে। নিশাত অপেক্ষা করতে লাগলো। আচ্ছা, কবির বেঁচে থাকলে কি এরকম করতো? ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে এসে ঘুম পাড়াতো? এটি কখনো জানা হবে না, কিন্তু সবাই বলবে বেঁচে থাকলে কত আদরই না করতো ছেলেকে। মৃত মানুষদের সম্পর্কে মানুষ সবসময় ভালো কথা বলে, ভালো কথা বলতেও হয়। মৃত মানুষ অনেক সুবিধা ভোগ করে। সবার বয়স বাড়ে, কিন্তু মৃত মানুষদের বয়স কখনো বাড়ে না। নিশাত একসময় বুড়ো হয়ে যাবে, কিন্তু কবিরের বয়স 27 বছরেই থেমে থাকবে। তার কোনোদিন চুলে পাক ধরবে না, চোখের দৃষ্টি ক্ষীণ হবে না। কোনো মানে হয় না। নিশাত বাবু ঘুমিয়ে পড়েছে, কোথায় রাখবে? মার কাছে দিয়ে আসুন। জামিল হাঁটছে কেমন ক্লান্ত ভঙ্গিতে, হাঁটার ভঙ্গিটাও কেমন চেনা চেনা। কবির কি এমন করেই হাঁটতো? এখন তার অনেক কিছুই মনে পড়ে না, স্মৃতির ঝাপসা হয়ে আসছে। একদিন হয়তো কিছুই মনে থাকবে না। নিশাত, ওকে শুইয়ে দিয়ে এসেছি। থ্যাঙ্কস। তোমার জ্বর কেমন? আমার জ্বরের খবর মনে হচ্ছে দিকে দিকে ছড়িয়ে পড়েছে। জামিল তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে, মৃদু স্বরে বলল, বেড়াতে এসে অসুখে পড়াটা খুব খারাপ। আমি বেড়াতে টেড়াতে আসিনি, সবাই এসেছে, বাধ্য হয়ে আমিও এসেছি। জামিল হালকা স্বরে বলল, অবস্থা এরকম হবে জানলে আমি তো তোমাদের সঙ্গে জুটতাম না। জুটেছেন কেন? আপনাকে তো কেউ সাদাসাদি করেনি, নাকি করেছে? না, করেনি, আমি নিজে থেকেই এসেছি। কেন এসেছেন? নিশাত, তোমার শরীর ভালো না, যাও শুয়ে থাকো। না, আপনি আমাকে বলুন কেন এসেছেন। ইউ গট টু টেল মি দ্যাট। জামিল একটা সিগারেট ধরলো। সে লক্ষ্য করিল নিশাত অল্প অল্প কাঁপছে। জামিল ভাই, আমি আপনাকে আগেও পছন্দ করিনি, এখনো করি না। আমার মনে হয় সেটা আপনি জানেন না। নিশাত, যাও ঘুমাতে যাও। ওসমান সাহেব অবাক হয়ে উঠে এলেন। আই নিশাত, কি হয়েছে? কিছু হয়নি বাবা। জামিলকে কি বলছিলি? কিছু বলছিলাম না। নিশাত ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। ওসমান সাহেব বললেন, জামিল ও চেঁচামেচি করছিল কেন? জানি না চাচা। আপনি এখনো বারান্দায় বসে আছেন কেন? ঠান্ডা লাগবে তো। ঠান্ডা অলরেডি লেগে গেছে, কিন্তু অন্ধকারে বসে থাকতে ভালোই লাগছে। জামিল, তুমি একটা কাজ করো তো, দেখো আলিমকে কোথাও পাওয়া যায় কিনা। আর শোনো, এই হ্যাজাকটা এখান থেকে সরাবার ব্যবস্থা করো। চোখে আলো লাগছে। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে তো? হয়েছে। সাব্বির কোথায়? ওকে এখানে আসার পর একবারও দেখিনি, উনি ঘুমিয়ে পড়েছেন। আলিম ওসমান সাহেবের সামনে তার প্রিয় গ্লাসটি রাখলো, লম্বা গ্লাস, জার্মান
ক্রিস্টালের অপূর্ব গ্লাস। এই গ্লাস ছাড়া অন্য কিছুতেই তিনি তৃপ্তি পান না। ওসমান সাহেব স্পষ্ট একটা সুখের নিঃশ্বাস ফেললেন। আলিম মনে করে এনেছে। আলিম দ্বিতীয়বার একটা বড় বাটিতে এক গাদা বরফ নিয়ে এলো। আরে, তুই বরফ পেলি কোথায়? আসার সময় নেত্রকোনা থেকে 20 সের বরফ কিনলাম। বলিস কি, গলে নাই? কাঠের গুঁড়া দিয়া চারদিকে ঠাইকা আনছি, তবু গলছে, এখন আছে অল্প। আলিম খুব সাবধানে হোয়াইট হোর্সের বোতল খুলে হুইস্কি ঢাললো। ওসমান সাহেব প্যাক সাধারণত প্যাগের চেয়ে একটু বড়। আলিম মাপটা জানে, তবু অন্ধকারে কিছু বেশি পড়ল। অন্য সময় হলে ধমক দিতেন, আজ কিছুই বললেন না। বরফের ব্যাপারটা তাকে অভিভূত করেছে। তোর দাঁতের ব্যথার কি অবস্থা? ব্যথা আছে। রেহানার কাছ থেকে 3টা অ্যাসপিরিন খা, ব্যথা কমে যাবে। আলিম কথা বলল না। ওসমান সাহেব দরাজ গলায় বললেন, তোর এখানে থাকার দরকার নেই, যা শুয়ে পড়। স্যার, আপনি ঘরে বসেন, বাইরে ঠান্ডা। বাইরেই ভালো। শোন আলিম, 2টো পানির বোতল আর কিছু বরফ দিয়ে যাস। আচ্ছা। আলিম চলে যেতে বিদ্যুতের মতো ওসমান সাহেব দিলুর ধাঁধার রহস্য ভেদ করে ফেললেন। অত্যন্ত সহজ উত্তর, বরফ। 10 সের পানিকে জমিয়ে বরফ করতে হবে, তারপর সেই বরফের টুকরো হাতে করে নিয়ে যেতে হবে এক ঘর থেকে অন্য ঘরে। ওসমান সাহেব গভীর আনন্দ বোধ করলেন। নীলগঞ্জ ডাক বাংলোটি তার কাছে হঠাৎ করে বড় প্রিয় হয়ে গেল। যেন তিনি জীবনের সবচেয়ে বড় পাওয়াটি এই ডাক বাংলোয় এসে পেয়েছেন, যেন আর কিছুই তার পাওয়ার নেই। জীবনের সমস্ত স্বাদ পূর্ণ হয়ে গেছে। বাবা, দিলু একটি কম্বল গায়ে জড়িয়ে উঠে এসেছে। শীতে কাঁপছে অল্প অল্প। কি রে দিলু, তুমি এখানে বসে কি করছো? কিছু করছি না, বসে আছি। আমার ঘুম আসছে না বাবা, তোমার সঙ্গে একটু বসি। বস। বিস্কি খাচ্ছ? হুইস্কি খাচ্ছ না? মা জানলে খুব রাগ করবে। ওসমান সাহেব এক হাতে মেয়ের পিঠের উপর রাখলেন। দিলু হালকা স্বরে বলল, বাবা, চা চামচ দিয়ে 1 চামচ খেয়ে দেখি, আমার খুব খেতে ইচ্ছে করছে। ওসমান সাহেব একবার ভাবলেন, একটা চা চামচ নিয়ে আয়, এটা বলতে, কিন্তু বলতে পারলেন না। দিলু বলল, তোমার শীত করছে না? করছে। মা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, সবাই ঘুমোচ্ছে, শুধু আমরা দুজন জেগে আছি। জায়গাটা কেমন লাগছে? ভালো। পুকুরটা দেখেছিস? বিরাট পুকুর, তাই না? এরকম একটা বাড়ি আমাদের থাকলে খুব ভালো হতো, তাই না বাবা? পিছনে একটা বিরাট পুকুর থাকবে, সামনে থাকবো প্রকাণ্ড সব রেন্টি গাছ। এগুলো রেন্টি গাছ নাকি? কে বলেছেন? জামিল ভাই বলেছেন। দিল ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো, তারপর খুব হালকা গলায় বলল, আপা আমার সঙ্গে আজ খুব খারাপ ব্যবহার করেছে। আমরা সবাই কখনো না কখনো খারাপ ব্যবহার করি। কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার খুব কষ্ট হয়। আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। করি। তুমি বলো। ঘুমোতে যা দিলু। দিলু উঠে গেল। ওসমান সাহেব হঠাৎ মনে পড়ল ওসমান সাহেবের যে, আরে তাই তো, ধাঁধার উত্তরটা যে জানেন এটাকে দিলুকে বলাই হলো না। উঠে গিয়ে ডাকবেন নাকি? কিন্তু তার উঠতে ইচ্ছে হচ্ছে না। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। গাছে নাকি পোকা জ্বলছে নিভছে। গাছের জোনাকি পোকা জ্বলছে নিভছে। শীতল উত্তরি হাওয়া। ওসমান সাহেব চতুর্থ পেকটি ঢাললেন। অনেক বেশি পড়ে গেল। অন্ধকারে অনুমান ঠিক হয়নি। দিলু ঘুমিয়েছে নিশাতের সঙ্গে। প্রকাণ্ড একটা খাট, খাটের নিচে আলো কমিয়ে হারিকেন রাখা। ঘরময় আবছা অন্ধকার। পায়ের দিকে জানালার একটা কাচ ভাঙা। সে ভাঙা কাচ দিয়ে শীতের হাওয়া ঘরে ঢুকছে। 2টি কম্বল আছে, তবু শীত মানছে না। দিলু নিশাতের দিকে আরেকটু সরে গেল। নিশাত শীতল স্বরে বলল, গায়ের উপর এসে পড়ছিস কেন দিলু? সরে শো। এত ঘেঁষে ঘেঁষে আমার ভালো লাগে না। দিলু অনেকখানি সরে গেল। পাশের ঘরে বাবু কাঁদছে। বিড়বিড় করে কি যেন সব বলছে, বোঝা যাচ্ছে না। দিলু বলল, আপা, বাবু কাঁদছে। কাঁদছে, কাঁদুক, ওকে এখানে নিয়ে এসো না, অনেক জায়গা তো আছে। ভ্যান ভ্যান করিস না, চুপ করে থাক। দিলুর চোখ ভিজে উঠল। এমন বাজে করে কেউ না কথা বলছে আপা? কি করেছে সে? কিছুই তো করেনি, শুধু বলেছে বাবু কাঁদছে। এটা বলা কি তার দোষের? দিলু কম্বলের ভেতর মাথা ঢুকিয়ে ফেললো। সেখানে গাঢ় অন্ধকার। বাবু কান্নার শব্দও সেখানে যাচ্ছে না। অন্ধকার দিলুর ভালো লাগে না। অন্ধকারে তার মৃত্যুর কথা মনে হয়। দাদিজান মারা যাওয়ার সময় থেকে তার এরকমটা হয়েছে। দাদিজান মারা গিয়েছিল রাত 9টায়।
সবাই যখন কান্নাকাটি করছে তখন হঠাৎ করে কারেন্ট চলে গেল। কি ভয়াবহ অবস্থা! সবাই কান্না থামিয়ে মোমবাতি টোমবাতি বলে চেঁচামেচি শুরু করলো। দিলু বসেছিল সোফায়। হঠাৎ তার মনে হলো দাদিজান যেন উঠে আসছেন তার দিকে। কি অবস্থা! ভাগ্যিস বাবা তখন লাইটার জ্বালিয়ে দিলুর পাশে এসে বসেছিল। নিশাত মৃদু স্বরে ডাকলো, দিলু ঘুমিয়ে পড়েছিস? দিলু জবাব দিল না। নিশাত কম্বলের ভেতরে হাত ঢুকিয়ে দিলুকে কাছে টানলো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। এত অভিমানী হয়েছে কেন? নিশাতের দিকে ডেকে দিলুর ইচ্ছে করলো খানিকক্ষণ তার সাথে গল্পগুজব করবে। সে আবার ডাকলো, আয় দিলু, আয় পাগলি। দিলুর ঘুম ভাঙল না। নিশাত ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললো। আর ঠিক তখনই জামিলের হাসির শব্দ শোনা গেল। কি আশ্চর্য! অবিকল কবিরের মতো করে ঘর কাঁপিয়ে হাসছে। জামিল ভাই তো এরকম করে হাসেন না। তার সবকিছুই মাপা এবং এবং কোনো কিছুর সঙ্গে কবিরের কোনো মিল নেই। তবু আজ এরকম মিল পাওয়া গেল কেন? নাকি সব মানুষের মধ্যেই অদৃশ্য কোনো মিল আছে? রাত বাড়ছে, বাবু কাঁদছে না। চারিদিকে শুনশান নীরবতা। নিশাত হাত বাড়িয়ে দিলুকে কাছে টানলো। দিলু ঘুমের মধ্যেই কাঁদছে। কোনো মিষ্টির স্বপ্ন দেখছে হয়তো। কতদিন হয়ে গেল নিশাত কোনো মিষ্টির স্বপ্ন দেখে না। নিশাত খুব ভোরে জেগে উঠল। তখনও অন্ধকার কাটেনি। পূবের আকাশ লাল হতে শুরু করেছে। ঘন কুয়াশা চারদিকে। নিশাত দরজা খুলে বেরিয়ে এলো। মাথার যন্ত্রণা আর নেই। শরীর ঝরঝরে লাগছে। প্রচণ্ড খিদে। এত ভোরে নিশ্চয়ই আর কেউ জাগেনি। নিশাত টুথব্রাশ হাতে নিয়ে বারান্দায় হাঁটতে লাগলো। এত সুন্দর বাড়ি রাতে ঠিক বোঝা যায়নি। নিশাত হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে চলে গেল। প্রকাণ্ড পুকুরটি চোখে পড়ল তখন। কুয়াশার জন্য পুকুরটি পুরোপুরি দেখা যাচ্ছে না। মনে হয় বিশাল সমুদ্র। পানি দেখলে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। নিশাত এগিয়ে গেল। এই ভোরেও পাতলা একটা উইন্ডো ব্রেকার পরে বাঁধানো ঘাটে বসে আছে সাব্বির। তার পাশে একটা স্ট্যান্ড ক্যামেরা বসানো। নিশাত বলল, এত ভোরে ক্যামেরায় কার ছবি তুলছেন? কুয়াশার ছবি। আপনার জ্বর সেরেছে? হ্যাঁ। নিশাত সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত নামলো। হাত বাড়িয়ে পানিতে আঙুল ডুবালো। তার ধারণা ছিল পানি বরফ শীতল হবে, কিন্তু তেমন ঠান্ডা নয়। আপনি যেমন বসে আছেন ঠিক তেমন ভাবেই বসে থাকুন। আমি আপনার একটা ছবি তুলব। অনুমতি প্রার্থনা নয়, যেন আদেশ। নিশাত বলল, মুখে টুথব্রাশ ঝুলতে থাকবে? হ্যাঁ, থাকুক। আপনি হাত দিয়ে পানি স্পর্শ করছেন, এটাই আমার ছবির থিম। সাব্বির ক্যামেরা হাতে কয়েক ধাপ নেমে এলো। নিশাতের কি রাগ করা উচিত কিনা, কিংবা না বলা উচিত এভাবে আমি ছবি তুলব না। কিন্তু নিশাত রাগ করতে পারছে না। কেন পারছে না সেও এক রহস্য। সাব্বির বলল, আজ ঘুম ভাঙার পর থেকেই মনে হচ্ছে ছবির জন্য একটা ভালো কম্পোজিশন পাবো। আপনি ছবি ছাড়া আর কিছু ভাবতে পারেন না? ভাবতে পারি হয়তো, কিন্তু ছবির কথা ভাবতেই ভালো লাগে। নিশাত হাসতে হাসতে বলল, আপনার মাথার মধ্যে শুধু কম্পোজিশন ঘুরে, তাই না? সাব্বির তার জবাব দিল না। ক্রমাগত ছবি তুলতে লাগলো। পানিতে হাত ডুবিয়ে বসে রইল নিশাত। সে একটা ব্যাপার লক্ষ্য করলো, সাব্বির অন্য ফটোগ্রাফারদের মতো নয়। অন্য ফটোগ্রাফাররা বলতো, একটু বাঁ দিকে ফিরুন, একটু হাসুন, মাথাটা একটু উপরে তুলুন, শাড়ির আঁচলটা টেনে দিন। সাব্বির কিছুই বললেন না, শুধু ছবি তুলল। নিশাত হাসতে হাসতে বলল, এত ছবি তুলছেন, একটা তো ভালো হবেই, তাই না? সব সময় হয় না। 36টা ছবির মধ্যে একটি ছবি ভালো হয়। সে একজন বড় ফটোগ্রাফার। আপনি একজন বড় ফটোগ্রাফার? হ্যাঁ। নিশাত লক্ষ্য করলো সে হ্যাঁ বলছে খুব জোরের সঙ্গে, যেন সে মনে প্রাণে কথাটা বিশ্বাস করে। সাব্বির বলল, যে ছবিটি আমি আমার প্রথম নাম করি তার কথা শুনতে চান? বলুন। ছবিটির নাম সরলতা, ইনোসেন্স। ছবির সাব্বির সহজভাবে নিশাতের পাশে বসলো, যেন দীর্ঘদিনের পরিচিত কেউ পাশে বসেছে। তখন আমি থাকি নর্থ ডাকোটায়। একবার রোজভেল্ট ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছি। একা একা গভীর বনে ঢুকে পড়লাম। সেখানে দেখলাম ছোট্ট একটা জলা জায়গা। চারিদিকে বড় বড় সব উইলি গাছের ছায়া পানিতে পড়েছে। অপূর্ব পরিবেশ। এবং সেই অপূর্ব পরিবেশে অল্প বয়সী একটি মেয়ে
লাঞ্চ বক্স হাতে নিয়ে বসে আছে। ওর বন্ধুটি বোধহয় কাছেই কোথাও গেছে। আমি মেয়েটিকে বললাম, তোমার একটু ছবি তুলতে চাই। সে সঙ্গে সঙ্গে রাজি হলো। আমি বললাম, তুমি কি ঘুমিয়ে পড়বার মতো একটি ভঙ্গি করতে পারবে? সে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো। অসংখ্য ছবি তুললাম, কিন্তু মনে হলো কোনো একটা জায়গা ফাঁকা রয়ে গেছে, ছবিটি অসম্পূর্ণ। ঠিক তখনই একটি বুনো প্রজাপতি এসে বসলো লাঞ্চ বক্সের উপর। তৈরি হয়ে গেল ছবি, বিখ্যাত ছবি। বুনো প্রজাপতি আবার কি? সব প্রজাপতি তো বুনো, পোষা প্রজাপতি আবার আছে নাকি? ওই প্রজাপতির পাখায় কোনো রং ছিল না, সাদা কালো দাগ, কাজেই বুনো প্রজাপতি বলেছি। আপনি কি ওই ছবিটি দেখতে চান? আমার কাছে আছে। আছে আপনার কাছে? হ্যাঁ, বসুন আপনি, আমি নিয়ে আসছি। সাব্বির সিঁড়ি বেয়ে উঠে গেল। সাব্বিরকে নিশাত কি আগে ভালো করে কখনো লক্ষ্য করেনি? বেশ লাগছে একে, মনে হচ্ছে এর মধ্যে ভার নেই। শুধু কথাবার্তা নয়, চোখের দৃষ্টিও বেশ স্বচ্ছ। মেয়েদের মতো বড় বড় চোখ। অবশ্য কথাটা সঠিক না, সব মেয়েদের চোখ বড় হয় না, বরং বলা উচিত মেয়েলি চোখ। পুরুষ মানুষের এত বড় বড় চোখ মানায় না। এটাও ঠিক হলো না। সাব্বির সাহেবকে তো ভালোই মানিয়েছে। নিশাত বেশ আগ্রহ নিয়ে ছবির বইটির জন্য অপেক্ষা করতে লাগলো, যেন এই আগ্রহ থাকাটা ঠিক নয়, এটা অন্যায়। এত চমৎকার একটা ফটোগ্রাফির বই নিয়ে সাব্বির ফিরবে নিশাত আশা করেনি। সে দুবার বলল, এই বইয়ের সব ছবি আপনার তোলা? হ্যাঁ, ব্যাক কভারে ফটোগ্রাফারের ছবি আছে, দেখুন না। আপনি তো বিখ্যাত ব্যক্তি, ওই দেশে অনেকেই আমাকে চেনে। নিশাত পাতা উল্টাতে লাগলো। অপূর্ব সব ছবি, মন খারাপ করিয়ে দেওয়ার মতো ছবি। 53 পৃষ্ঠায় আছে ওই ছবিটি, দেখুন। ওই ছবিটি দিয়ে আমি ফটোগ্রাফির জগতে প্রথম এন্ট্রি পাই। নিশাত 53 পৃষ্ঠা খুলে অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। ছবিটা ভালো লেগেছে? হ্যাঁ, কিন্তু মেয়েটার গায়ে কোনো কাপড় ছিল না। এই কথাটা তো আপনি আগে বলেননি। ও কি এভাবেই বনে বসেছিল? হ্যাঁ। এবং আপনি ছবি তুলতে চাইলেন, সে রাজি হয়ে গেল? কোনো আপত্তি করলো না? না, কোনো আপত্তি করেনি। ওই মেয়েটির নাম কি? নাম জানি না। ছবির জন্য মেয়েটির নাম জানার কোনো প্রয়োজন নেই। আমার মেয়েটির নাম জানতে ইচ্ছে হচ্ছে। সাব্বির হেসে উঠল। রোদ উঠে গেছে, কুয়াশা মিলিয়ে যাচ্ছে, কেমন চমৎকার লাগছে চারদিক। নিশাত নরম গলায় বলল, এই বইটি আমার কাছে থাকুক। থাকুক। নিশাত উঠে দাঁড়ালো, নিচু স্বরে বলল, যাই। সাব্বির বলল, আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। দয়া করে রাগ করবেন না বা মন খারাপ করবেন না। এমন কি কথা যে আমি রাগ করব? সাব্বির অত্যন্ত স্পষ্টভাবে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে। আমার যদি আরো কিছু তোর আপনাকে আমার ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে। আমার আরো কিছু বলা উচিত, কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ভালো লাগার ব্যাপারটা আমি মাকে বলতে পারি। নিশাত ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো, কিন্তু কিছু বলল না। ঘাটের ধাপ ভেঙে উপরে উঠে গেল। আপা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। কেন? দিলু হাত নেড়ে নেড়ে বলল, আমরা সবাই মিলে শিকারে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? শিকারে, বালি হাঁস মারবো। এসো তাড়াতাড়ি, নাস্তা খেয়ে নাও। রোদ বেশি কড়া হলে হাঁস পাবো না। বাবু কোথায় রে? জানি না কোথায়। তোমার জ্বর নেই তো? না। তোমাকে এত সুন্দর লাগছে কেন আব্বা? সুন্দর, সেই জন্য সুন্দর লাগছে। নিশাত হাসলো। আজকের দিনটি চমৎকারভাবে শুরু হয়েছে। কুয়াশা নেই, ঝকঝকে রোদ উঠেছে, আকাশ চৈত্রের আকাশের মতো ঘন নীল। আহ, চমৎকার একটি দিন। শিকারে যাওয়ার প্রোগ্রাম হঠাৎ করেই হয়েছে। নীলগঞ্জ থানার ওসি সাহেব সকালবেলা একটা দোলনা বন্দুক আর এক গাদা ছররা গুলি নিয়ে উপস্থিত। স্যার, শিকারে যাবে নাকি? বড় গাঙের চড়ায় বালি হাঁস পড়েছে। কায়দা মতো একটা গুলি করতে পারলে 20-25টা পাখি মরবে। বলেন কি? স্যার, একটি স্পিড বোটের ব্যবস্থা করেছি। ওসমান সাহেব বহুদিন পর উৎসাহিত বোধ করলেন। শিকার করা হয়নি অনেক দিন। শেষ শিকারে গিয়েছিলেন প্রায় 5-6 বছর আগে। ওসি সাহেব, তাহলে তো তাড়াতাড়ি রওনা হতে হয়। জি স্যার, চাটা খেয়েই রওনা দিব। কি বলেন ওসি সাহেব? ঠিক আছে স্যার। ওসমান সাহেব ব্যস্ত হয়ে ওঠেন। দীর্ঘদিন পর যৌবনের উত্তেজনা অনুভব করেন তিনি। থানার ওসির মতো একজন অধীনস্থ অফিসারকেও হঠাৎ করে বন্ধুস্থানীয় মনে হলো। ওসি সাহেব,
জি স্যার। দিনটাও আজ শিকারের জন্য খুব ভালো। কুয়াশা নেই, কিছু নেই। না স্যার, কুয়াশা থাকলেই ভালো হতো। পরিষ্কার দিন শিকারের জন্য না। একটু তাড়াতাড়ি করা দরকার স্যার। প্রথমেই ঠিক হয়েছিল সবাই যাবে, পাখি শিকার হোক না হোক নৌকা ভ্রমণ হবে। কিন্তু সাব্বির যেতে রাজি হলো না। তার নাকি শিকারে তেমন কোনো উৎসাহ নেই। রেহানাও থেকে গেলেন, কারণ বাবুর গা গরম হয়েছে। সকালে একবার বমি করেছে। রেহানার রেহানা ধরেই নিয়েছে নিশাত বাবুকে রেখে যাবে না। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলেন নিশাত দিলুর মতোই উৎসাহিত হয়ে সাজ করছেন। অনেকদিন পর তার চোখ ঝলমল করছে। স্পিড বোটটি আহামরি কিছু নয়। দেশি নৌকায় 12 হর্স পাওয়ারের একটা মেশিন বসানো। বসবার জায়গা নেই, চারদিক ভেজা। এটা বোধহয় মাছ আনা নেয়ার কাজে ব্যবহার করা হয়। মাছের বোটকা গন্ধ। তবু দিলুর ভীষণ ভালো লাগছে। সে বসেছে জামিলের পাশে। বেনি দুলিয়ে দুলিয়ে ক্রমাগত গল্প করছে। ওসমান সাহেব হাসি মুখে বললেন, মেয়েটা তো বড্ড বকবক করতে পারে। সবাই হেসে উঠল। দিলু মোটেও অপ্রস্তুত হলো না। প্রায় সঙ্গে সঙ্গেই তার এক বান্ধবীর গল্প করতে শুরু করলো। তার নাম লিনা, কিন্তু সবাই তাকে ডাকে বক লিনা, কারণ সে বকের মতো মাথা নিচু করে হাঁটে। দিলু মাথা নিচু করে ব্যাপারটা দেখালো। ওসমান সাহেব বললেন, আয় মা, তুই আমার পাশে বস, গল্প কর। কিন্তু দিলু নড়ল না। সে জামিল ভাইয়ের পাশেই বসে রইল। বড় গাঙের চর পর্যন্ত স্পিড বোট নিয়ে যাওয়ার উপায় নেই। পানি কম, তাছাড়া ভটভট শব্দ হচ্ছে। পাখি উড়ে যাবে। ওসি সাহেব বললেন, এখান থেকে যেতে হবে পায়ে হেঁটে। অসুবিধা তো হবে না স্যার? না, অসুবিধা কি? খানিকটা পানি ভেঙে যেতে হবে। বেশি পানি? জি না স্যার, খুব বেশি হলে হাঁটু পানি। জুতা খুলে ফেলেন। ওসমান সাহেব জুতা খুলে ফেললো। দিলু জুতা খুলে ফেললো। ওসি সাহেব অবাক হয়ে বলল, তুমিও যাবে নাকি খুকি? জি। কষ্ট হবে, একটু পরে রোদ উঠবে কড়া। উঠুক। ওসমান সাহেব বললেন, শখ করে এসেছে চলুক। নিশাত, তুই যাবি নাকি? আমি হাঁটু পানি ভেঙে যাব। পাগল হয়েছে বাবা? দিলু বলল, চলো না পা, আমি তো যাচ্ছি, তোমার ভালোই লাগবে। এখানে বসে থাকতেই আমার ভালো লাগছে। ওসমান সাহেব বললেন, একা একা বসে থাকবি? খারাপ লাগবে না? একা একা থাকবো না, জামিল ভাই থাকবেন। কি জামিল ভাই? আমাকে একা ফেলে রেখে নিশ্চয়ই আপনি যাবেন না পাখি শিকার করার জন্য? নাকি আপনিও যেতে চান? না, আমি আছি। রোদের তাপ বাড়ছে, মিষ্টি গন্ধ উঠে আসছে মাঠ থেকে। এই অঞ্চল বেশ নির্জন। মাঝে মাঝে দু একটা মাছ ধরার নৌকা শুধু যাচ্ছে। নৌকায় বসে থাকা লোকজন তাদের দিকে তাকাচ্ছে, খুব একটা বেশি অবাক হচ্ছে না। স্পিড বোট নিয়ে শহরের লোকজন হয়তো প্রায় এদিকে আসে। নিশাত হাত বাড়িয়ে হাসি মুখে বলল, জামিল ভাই, এই কি সেই বিখ্যাত কাশফুল? তবে এখনো ফুল ফোটেনি, সময় হয়নি। কই, তেমন তো কিছু মনে হচ্ছে না। বাতাসের যখন ঢেউয়ের মতো উঠানামা করে তখন ভালো লাগে। তুমি কি বোটে বসে থাকবে না নামবে? চলুন নামি। পায়ে হিল পরে এসেছো, হাঁটতে পারবে তো? হাঁটা যাবে তো? হ্যাঁ, দেখছেন না কত লম্বা লাগছে আমাকে? জামিল ঠিক বুঝতে পারছি না। নিশাতকে খুব খুশি খুশি মনে হচ্ছে। সাজগোজের মধ্যেও যথেষ্ট যত্নের ছাপ। ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়েছে। নিশাত বলল, গ্রাম, নদী এসব কিন্তু আমার কাছে তেমন এক্সাইটিং মনে হয় না। এক একজনের দেখার ক্ষমতা এক এক রকম। সাব্বির সাহেব যা দেখে খুব মুগ্ধ হবেন, তুমি যা দেখো তা মুগ্ধ হবে না। তাছাড়া সাব্বির ভাইকে আপনার কেমন লাগে? চমৎকার। ভদ্রলোক অল্প সময়ের মধ্যে আমাকে দারুণ ইমপ্রেস করেছেন। এই একটি লোক দেখলাম যার মধ্যে কোনো ভান নেই। নিশাত ছোট নিঃশ্বাস ফেলল। এত তাড়াতাড়ি একজন মানুষকে নিয়ে এত বড় একটা ডিসিশনে আসা উচিত নয়। আপনি মানুষ সম্পর্কে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে চলে আসেন। নিশাত খুব সাবধানে পা ফেলে এগুলোতে। জামিল বলল, জুতো পরে তোমার হাঁটতে কষ্ট হচ্ছে, জুতো খুলে ফেলো। খালি পায়ে হাঁটবো? হ্যাঁ, খারাপ লাগবে না। শুকনো পথঘাট। নিশাত হিল খুলে ফেলল। খালি পায়ে হাঁটতে তার ভালোই লাগছিল। খুশি খুশি গলায় বলতে লাগলো, ফ্লাক্সটা নিয়ে আসলে ভালো হতো। কোথাও একটা বসে চা খাওয়া যেত। শাড়ি পরা 8-9 বছরের একটি বাচ্চা মেয়ে কোত্থেকে যেন এসে উদয় হলো। চোখ বড় বড় করে দেখছে। নিশাত বলল, এই, তোমার নাম কি? মেয়েটির জবাব দিল না। বাড়ি কোথায় তোমার? মেয়েটি হাত বাড়িয়ে যেদিকে দেখায় সেদিকে কোনো বাড়ি ঘর নেই। জামিল ভাই, মেয়েটি কি হারিয়ে গেছে নাকি? না, ওরা হারাবে না। গ্রামের মেয়ে, সমস্ত অঞ্চল এদের খুব ভালো করে চেনা। নিশাত, কোন দিকে যেতে চাও?
চলুন ওই গাছটার নিচে বসি। কি গাছ ওটা? বিরাট বড় তো। শিমুল গাছ। শিমুল গাছে এত বড় বড় কাঁটা থাকে নাকি? থাকে। জামিল সিগারেট ধরালো। নিশাত হ্যান্ডব্যাগ থেকে সানগ্লাস বের করে পরে নিল। হালকা স্বরে বলল, একটা হাসির গল্প বলুন তো। দিলুকে রোজ কী সব গল্প বলেন দেখি, এবার আমি একটা শুনি। দিলুকে হাসির গল্প বলি না, দিলুকে বলি ভূতের গল্প। ভূতের গল্প শুনতে চাইলে বলতে পারি। নিশাত খিলখিল করে হেসে ফেলল। তার হাসি দেখে ছোট্ট মেয়েটাও হাসতে শুরু করলো। জামিল নিজেও হাসলো। না জামিল ভাই, বলুন একটা হাসির গল্প, দেখি আপনি আমাকে হাসাতে পারেন কিনা। হাসাতে পারলে কি দেবে? আগে আপনি বলুন, তারপর দেখা যাবে। টেলিফোনের খুঁটি বসানো হচ্ছে, সারাদিন ধরে কাজ চলছে। সন্ধ্যাবেলা ইঞ্জিনিয়ার সাহেব কাজ দেখতে এলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কটা খুঁটি পুঁতলে? ওরা বলল, স্যার 12টা। ইঞ্জিনিয়ার সাহেব বললেন, মন্দ না, 12টা খারাপ না। তারপর গেলেন অন্য একটা দলের কাছে। তোমরা কটা পুঁতলে? ওরা বলল, স্যার 1টা। ইঞ্জিনিয়ার রেগে আগুন, এত কম? ওই দলে তো 12টা পুতলো। দলের সর্দার বলল, আমাদের কাজ আর ওদের কাজ। ওরা খুঁটির সবটাই মাটির উপর, আর আমাদেরটা দেখুন, মাটির উপর আছে 4 আঙুল, সবটাই ঢুকিয়ে দিয়েছি। নিশাত গল্প শুনলে হাসল না, গম্ভীর হয়ে বলল, এই গল্পটা আমি জানি। আপনি ইচ্ছে করে এই গল্পটা বললেন। ইচ্ছে করে বলবো কেন? গল্পটা বাবুর আব্বার। হ্যাঁ, আমি কবিরের কাছেই শুনেছি। এটা চমৎকার একটা গল্প, তাই তোমাকে বললাম। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সবকিছুতেই তুমি এত উদ্দেশ্য খোঁজে কেন? নিশাত উঠে দাঁড়ালো। চলুন বোটে ফিরে যাই। ফেরার পথে কেউ কোনো কথা বলল না। ছোট মেয়েটি আবার পেছনে পেছনে আসছে। খুব কৌতূহল মেয়েটির। ছোট্ট শাড়িটা পরেছ খুব গুছিয়ে। শাড়ির রং গাঢ় সবুজ, তার মধ্যে লাল পাড়। জামিল বলল, নিশাত তুমি কি লক্ষ্য করেছো বেশিরভাগ গ্রামের মেয়ের শাড়ির রঙই সবুজ? না, আমি লক্ষ্য করিনি। গ্রামই দেখিনি, গ্রামের মেয়ে দেখবো কোথায়? গ্রামের মেয়েরা যে সবুজ শাড়ি পরে এটাও কিন্তু প্রথম নোটিস করে কবির। তার ধারণা এটা সবুজ দেখতে দেখতে সবুজ রঙের প্রতি একটা উইকনেস জন্মিয়ে ফেলে। তার ধারণা কিন্তু তা নয়। আমার ধারণা কিন্তু তা নয়। আপনার কি ধারণা? আমার ধারণা সবুজ রঙের কাপড় ময়লা কম হয়, এই জন্য তারা সবুজ রং পরে। আপনার ধারণাটাই প্র্যাকটিক্যাল, কিন্তু হঠাৎ করে আপনি রঙের প্রসঙ্গ কেন টেনে আনলেন? জামিল ভাই কিছু বলল না। স্পিড বোটে উঠে বসলো। স্পিড বোটের ড্রাইভার রোদের মধ্যে পা মেলে দিব্যি ঘুমোচ্ছে। নিশাত ফ্লাক্স খুলে, চা দেবো জামিল ভাই? দাও। চায়ের সঙ্গে আর কিছু দেব? কেক আছে, নষ্ট হয়ে গেছে কিনা জানি না। নিশাত এক পিস কেক বের করে মেয়েটির দিকে এগিয়ে দিল। সে নিল না, পিছিয়ে গেল অনেকখানি। জামিল ভাই বলল, এ ভিখিরি নয়, কারো কাছ থেকে কিছু নেয়ার অভ্যাস এর নেই। আপনি চট করে সবকিছু বুঝে যান কিভাবে? জামিল হাসলো। ঠিক তখনই পরপর 2টি গোলের শব্দ হলো। ওরা পাখি শিকার পেয়েছে কিনা কে জানে। স্পিড বোটের ড্রাইভার চোখ কচলে উঠে বসলো। শিকারীরা হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। নিশাত অবাক হয়ে দেখল তার মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। আশ্চর্য, এত পাখি! তারা ডাকছে কর্কশ গলায়, শুনতে ভালো লাগে না। ওরা কোথায় যাবে? নিরাপদ কোনো জায়গায় যাবে, তারপর সেখানেও শিকারীরা যাবে, সেখান থেকেও এদের উড়ে যেতে হবে। নিশাত তাকিয়ে রইল। জামিল বলল, সমস্ত জীবজন্তু ও পশু পাখির বেশিরভাগ সময় কেটে যায় নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে করতে। মানুষের জন্যও এটা সত্যি। আমরাও নিরাপদ আশ্রয় খুঁজি। মাস্টারি করতে করতে বক্তৃতা দেওয়া আপনার স্বভাব হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এবং আপনি মনে করেন জগৎ সংসারের সমস্ত রহস্য আপনি একাই বুঝে ফেলেছেন। না, তা বুঝিনি, তবে বুঝতে চেষ্টা করছি। তোমার মতো চোখ বন্ধ করে থাকি না। জামিল একটা সিগারেট ধরালো। নিজে হাত বাড়িয়ে ফ্লাক্স থেকে চা ঢাললো। তার ভাব দেখে মনে হচ্ছিল সে বড়সড় একটা বক্তৃতা দেবে, কিন্তু জামিল তেমন কিছুই বলল না। সিগারেট টানতে টানতে আকাশের দিকে তাকিয়ে রইল। স্পিড বোটের ড্রাইভার নেমে গিয়ে মেয়েটির সঙ্গে আলাপ জুড়ে দিয়েছে। এতক্ষণ যে মেয়েটি একটাও কথা বলেনি, তার মুখে এখন খই ফুটছে। তোর নাম কি? ফুলি। তোর বাপের নাম কি? কসির শেখ। কোন গ্রাম? আত্রা, মিয়াবাড়ি। ভাই বোন কয়জন? 6 জন। নিষেধ খুব মন দিয়ে ওদের কথাবার্তা শুনছে। এই মেয়েটি এতক্ষণ চুপ করেছিল কেন? জামিল ভাই, বলো। এই মেয়েটি এতক্ষণ কোনো কথাবার্তা বলেনি, কিন্তু দেখুন ওই লোকটির সঙ্গে কেমন গল্প জমিয়ে দিয়েছে। জামিল ভাই কোনো উত্তর দিল না। জামিল ভাই, আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করিনি।
রাগ করতে হলে একটা অধিকার থাকতে হয়, তোমার উপর আমার সেরকম কোনো অধিকার নেই। দিলুর উপর আছে? হ্যাঁ আছে, ওর সঙ্গে আমি কিন্তু প্রায় রাগ করি। আপনারা কি নিয়ে তো কথা বলেন? যা মনে আসে তাই নিয়ে বলি। ওর সঙ্গে তো আর হিসাব করে কথা বলতে হয় না। নিষাদ গম্ভীর ভঙ্গিতে বলল, আমার কিন্তু মনে হয় ওর সঙ্গে আপনার সবচেয়ে সতর্ক হয়ে কথা বলা উচিত। কেন? এই বয়সে মন অন্যরকম থাকে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? পারছি। আপনি কি এই প্রসঙ্গে কিছু বলতে চান? চাই। নিজেকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয়। তার মানে? দিলুর মতো তো যখন তোমার বয়স ছিল তুমি আমার প্রতি অন্যরকম ধারণা পোষণ করতে। এসব আপনি কি বলছেন? স্কুল ছুটির পর কদিন এসেছে আমাদের বাড়িতে মনে আছে? কেন আপনি এখন এইসব পুরনো কথা তুলছেন? জামিল চুপ করে গেল। দেখা গেল শিকারীরা ফিরে এসেছে। ওসি সাহেবের হাতে কয়েকটা হাঁস। ওদের ওদের জবাই করা গলা দিয়ে তখন রক্ত ফেটে ফেটে পড়ছে। দিলু ওসমান সাহেবের শরীরে ভর দিয়ে পা টেনে টেনে হাঁটছে। জামিল বলল, কি হয়েছে দিলু? পায়ে কাটা ফুটেছে। শিকার কেমন লাগলো? ভালো না। ওসমান সাহেব উল্লাস বোধ করছিলেন। তার চোখে মুখে ক্লান্তির কোনো চিহ্নই নেই। ওসি সাহেব বললেন, স্যার কাল আবার যাব নাকি? চলেন যাই, নতুন কোন স্পটে চলেন। স্যার যেতে হবে কিন্তু আরো সকালে। সবচেয়ে ভালো হয় যদি শেষ রাতে উঠতে পারেন। উঠবো, শেষ রাতেই উঠবো, নো প্রবলেম। ওসমান সাহেব নীলগঞ্জ থানার ওসি সাহেবের উপর অত্যন্ত প্রসন্ন বোধ করেন। ওসি সাহেব, রাতে খান আমাদের সঙ্গে? জি না স্যার, জি না। দিলু বসে নিশাতের পাশে। গাছের গুঁড়িতে বসে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করে, এই তোমার নাম কি? ফুলি। বাহ কি সুন্দর নাম, ফুল থেকে ফুলি। ছোট মেয়েটি ফিক করে হেসে ফেলল। দিলু বলল, সাব্বির ভাই থাকলে এই মেয়েটির ছবি তুলতো। কি সুন্দর মেয়ে দেখেছো আপা? নিশাত জবাব দিল না। দিলু বলল, গ্রামের মেয়েরা কি সুন্দর হয়, বড় মায়া লাগে। ওসমান সাহেব হুইস্কির বোতল নিয়ে বসেছেন। তার ভাগ্য ভালো, বরফের জোগাড় হয়েছে। ওসি সাহেব জিপ পাঠিয়ে বরফ আনিয়েছেন। শুধু বরফ নয়, তিনি 1 কেস বিয়ার এনেছেন। ওসমান সাহেব বিয়ার খান না, তবু খুশি হলেন। প্রথম দিনে এই ওসির উপর যতটা বিরক্ত হয়েছিল, এখন আর ততটা বিরক্ত লাগছে না। এখন মনে হচ্ছে ওসির উপর এতটা বিরক্ত হওয়া ঠিক হয়নি। ওসমান সাহেব সত্যিকার অর্থেই ছুটির দিন আনন্দ উপভোগ করতে লাগলেন। আলিম এসে পেঁয়াজ, মরিচ ও ভিনেগার মাখানো 1 প্লেট চীনাবাদাম রেখে গেছে। হুইস্কির সঙ্গে এই প্রিপারেশনটি অপূর্ব। গ্লাসে চুমুক দিয়ে তার মনে হলো বেঁচে থাকাটা অত্যন্ত আনন্দের ব্যাপার। গভীর আনন্দে তার শরীর কাঁপছে। হুইস্কি নিয়ে তো প্রায়ই বসেন, এরকম কখনো হয় না তো? আজ হচ্ছে কেন? ইচ্ছে হচ্ছে হেসে হেসে সবার সঙ্গে কিছু সময় কাটাতে। চাঁদ উঠেছে কিনা কে জানে? যদি চাঁদ ওঠে তাহলে ওভারকোটটি গায়ে দিয়ে একটু হেঁটে আসলে ভালো লাগতো। বারান্দার কাছে কে যেন এসে দাঁড়িয়ে আছে। অপরিচিত কেউ। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবু তিনি পরিষ্কার বুঝতে পারলেন গায়ে ইউনিফর্ম। খট করে স্যালুট হলো। স্যার আমি, ওসি সাহেব পাঠিয়েছেন। কি ব্যাপার? কিছু না স্যার, পাহারার জন্য। ফিক্সড সেন্ট্রি। পাহারা লাগবে না, তুমি চলে যাও। সে ইতস্তত করতে লাগলো। ওসমান সাহেব দরাজ গলায় বললেন, যাও যাও, পাহারার কোনো দরকার নেই। আমি কি মিনিস্টার? এই বলে তিনি প্রচুর হাসতে লাগলেন। খালি পেটে দুপ্যাক পড়ার জন্যই বোধহয় কিঞ্চিৎ নেশা হয়েছে। আলিমের দাঁতের ব্যথা কমেনি, আজ সারাদিন আরো বেড়েছে। ডান গাল ফুলে গেছে অনেকখানি। আলিম, গোটা চারেক প্যারাসিটামল খাও। স্যার খাইছি। লবণ পানি দিয়ে কুলকুচি করো। করছি স্যার। গরম শেক দাও, শেকটা খুব উপকারী। স্যার আর কিছু লাগবো? না লাগবে না। খানা তৈরি হতে কি দেরি হবে নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আজ রাতে রান্নার দায়িত্ব নিয়েছে সাব্বির। ওয়াইল্ড ডাক রোস্টের সে নাকি একটি চমৎকার প্রিপারেশন জানে। দুপুরবেলাতে সে বালিহাঁসগুলির চামড়া তুলে টক দইয়ে ডুবিয়ে রেখেছে। টক দইয়ে 8 ঘন্টা ডুবানো থাকতে হবে, 1 মিনিটও এদিক ওদিক হতে পারবে না। 8 ঘন্টা হয়েছে রাত 8টায়। এই হাঁসগুলিকে স্টিম করা হচ্ছে, কেটলিতে পানি ফোটানো হচ্ছে, কেটলির নল দিয়ে যে বাষ্প বেরিয়ে আসছে তাই ব্যবহার করা হচ্ছে স্টিম করবার জন্য। কায়দাটা ভালো। দিলু সমস্ত ব্যাপারটা দেখছে মুগ্ধ হয়ে। সে রান্নাঘরে একটা চেয়ার নিয়ে বসে চেয়ারের উপর পা তুলে আরাম করে বসে আছে এবং সারাক্ষণই কথা বলছে। সাব্বির ভাই, স্টিম দিচ্ছেন কেন? স্টিম দেওয়ার জন্য মাংস নরম হবে। টক দিয়ে ডুবিয়ে রাখলেন কেন? রেসিপিতে বলা হয়েছে তাই। টক দই না পেলে ভিনেগার ডুবিয়ে রাখা যেত। টক দই ভিনেগারের চেয়ে ভালো। এরপর কি করবেন? পেটের ভিতরে রসুন ভরে আগুনে ঝলসাবো, ব্যাস। এই রান্না কার কাছ থেকে শিখলেন? আমার এক মেক্সিকান বান্ধবী ছিল, ও রাখতো। ও অনেক রকম রান্না জানতো।
দিলু একটু লজ্জা পেল, কেউ এভাবে বান্ধবীর কথা বলে নাকি? কিন্তু সাব্বির ভাই এমন সহজভাবে বলেছেন যেন বান্ধবী থাকার মধ্যে লজ্জার কিছু নেই। ওনার নাম কি সাব্বির ভাই? ওর নাম মারিয়া। মারিয়া? কি বিশ্রী নাম! বিশ্রী কোথায়? মেরি থেকে মারিয়া। উনি দেখতে কেমন? আমার কাছে তো ভালোই লাগতো। খুব লম্বা, বড় বড় কালো চোখ, খুব শব্দ করে হাসতো। ওনার ছবি আছে? আছে। দেখতে চাও? আচ্ছা দেখাবো। সাব্বির ভাই, আমার কয়েকটা সুন্দর ছবি তুলে দিবেন তো? দেব। কবে দেবেন? যখন চাও। কাল ভোরেই দিতে পারি। এক কাজ করো, তোমার লাল শাড়ি আছে? না, লাল স্কার্ট আছে। ঠিক আছে, ওই লাল স্কার্ট পরে পুকুরে সাঁতার দেবে, আমি ছবি তুলবো। সবুজ পানির ব্যাকগ্রাউন্ডে লাল স্কার্ট চমৎকার আসবে। তবে আমার ফিল্ম হাই স্পিডে SS500, আরেকটু কম হলে ভালো লাগতো। আমি সাঁতার জানি না। ইস, সাঁতার যাওয়া ছবি থাকলে খুব ভালো লাগতো, জলকন্যার একটা ইফেক্ট পাওয়া যেত। রাত দিন আপনি শুধু ছবির কথাই ভাবেন, তাই না? ভাবি। দিলু কিছুক্ষণ চুপ করে বসে রইল, দেখলো সাব্বির কিভাবে হাঁসের গায়ে স্টিম লাগাচ্ছে। দেখে মনে হয় লোকটা এ কাজ দীর্ঘদিন ধরে করছে। দিলু বলল, মারিয়া বুঝি খুব ভালো মহিলা ছিলেন? হ্যাঁ, বাঙালি মেয়েদের মতো। বাঙালি মেয়েরা বুঝি খুব ভালো? হ্যাঁ, বাঙালি মেয়েরা খুব সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল না হলে মেয়েদের মানায় না। আচ্ছা সাব্বির ভাই, আমি সেন্টিমেন্টাল? হ্যাঁ। কিভাবে বুঝলেন? জামিল সাহেবের সঙ্গে বসে তুমি গল্প করছিলে, আমি শুনেছিলাম। কথা শুনে বুঝে গেলেন? দিলু, কথা শুনে অনেক কিছু বোঝা যায়, আমি বুঝতে পারি। দিলু ভয়ে ভয়ে বলল, আর কি বুঝেছেন? বুঝলাম যে তুমি জামিল সাহেবের প্রেমে পড়েছ। অ্যাডোলেশনস লাভ, চমৎকার জিনিস। দিলুর কান ঝাঁ করতে লাগলো। মিনিট পাঁচেক কোনো কথাবার্তা বলতে পারলো না, সে চুপ করে বসে রইল। সাব্বির হাসি মুখে বলল, কি দিলু, ঠিক বলিনি? দিলু কোনো জবাব দিল না। রেহানা রান্নাঘরে ঢুকে দেখলেন চোখ মুখ লাল করে দিলু চেয়ারে পা উঠিয়ে বসে আছে। তিনি বিরক্ত স্বরে বললেন, তুই এখানে কি করছিস? দেখছি। বাবুকে একটু সামলাবার চেষ্টা করলেও তো পারিস, আমি কতক্ষণ দেখব? দিলু নিঃশব্দে উঠে গেল। রেহানা বলল, সাব্বির, তোমার রান্না কত দূর? হয়ে এসেছে, এখন শুধু আগুনে ঝলসাবো। খাওয়া যাবে তো? আপনাদের ভালোই লাগবে। ভালো না লাগলে এত কষ্ট শুধু শুধু করতাম না। রেহানা বললেন, আমাকে কিছু করতে হবে না, আপনি বিশ্রাম করুন। রেহানা চলে গেলেন। পুরুষ মানুষ রান্নাঘরে হাঁড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করছে, এটা তার দেখতে ভালো লাগে না, অসহ্য লাগে। রেহানা বারান্দায় গিয়ে থমকে দাঁড়ালেন, নিচু গলায় বললেন, আজও বসেছো? হ্যাঁ, বসলাম। বোতল কটা এনেছো? বেশি না, মাত্র 2টা। রেহানা, একটু বসো আমার পাশে। না। কেন এরকম করছো? বেশি দিন তো আর বাঁচবো না, শেষ কটা দিন আরাম করতে দাও। বেশি দিন বাঁচবে না এই তথ্যটা আবার কবে জোগাড় করলে? এক পামিস্ট আমার হাত দেখে বলেছেন আমি বাঁচবো মাত্র 60 বছর। ভালো পামিস্ট, যা বলে তাই হয়। একটু বসো রেহানা। রেহানা বসলেন। ওসমান সাহেব বৃষ্ট গলায় বললেন, একটা ধাঁধা জিজ্ঞেস করি, দেখি বলতে পারো কিনা। ধাঁধা জিজ্ঞেস করতে হবে না, বসে থাকো চুপচাপ। দারুণ ধাঁধা, দিলুর কাছ থেকে শিখেছি এবং নিজে নিজে উত্তর বের করেছি। আমি 1000 টাকা বাজি রাখছি তুমি পারবে না। কি বলবো? ওসমান সাহেব দিলুর পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার ধাঁধাটি উৎসাহের সঙ্গে বলতে শুরু করলেন। কাজঘরের পাশে ফাঁকা জায়গাটা হাঁস ঝলসানোর ব্যবস্থা করা হয়েছে। বাতাসের জন্য আগুন তেমন জ্বলছে না। বাঁশের চাটাই দিয়ে হাওয়া আটকানোর ব্যবস্থা করা হয়েছে। জামিল তদারক করছে মোড়ায় বসে। দিলু বারান্দা থেকে তাদের দেখলো। একবার ভাবলো কাছে যাবে, কিন্তু গেল না। বারান্দায় দাঁড়িয়ে রইল। জামিল ভাই ডাকলো, এই দিলু, এদিকে আয়। দিলু এগিয়ে গেল। আমাদের ফটোগ্রাফার সাহেব কি হাঁসকে বাতাস দিয়ে শেষ করছেন? দিলু জবাব দিল না। কি ব্যাপার, এত গম্ভীর কেন? মাথা ধরেছে। আগুনের পাশে বস, মাথা ধরা সেরে যাবে। চেয়ারটা টেনে আন। দিলু বসলো। গল্প শোনাবো নাকি বল? চমৎকার একটা ভূতের গল্প জানি, তুই চাইলে তোকে শোনাতে পারি। না। না কেন? তোর কি হয়েছে? দিলু মৃদু স্বরে বলল, জামিল ভাই, আপনি আমাকে তুই করে বলবেন না। কেন বলবো না কেন? আমার খারাপ লাগে। আপনি করে বলবো, তাই চাস? দিলু কোনো জবাব দিল না। তোর কি হয়েছে? তুই করে বললে আমি জবাব দেব না। আপনার কি হয়েছে? দিলু গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। জামিল তাকে হাত ধরে টেনে বসালো। দিলু, তোমার কি হয়েছে? কিছু হয়নি। না, কিছু একটা হয়েছে, আমাকে বলো। আমার খুব মন খারাপ লাগছে, মরে যেতে ইচ্ছে হচ্ছে। ধুর বোকামে। জামিল শব্দ করে হাসলো। একটা হাত রাখলো দিলুর পিঠে।
নিশাত দূর থেকে দৃশ্যটি দেখলো। একবার ভাবলো দিলুকে সে ডাকবে, কিন্তু ডাকলো না। আগুনের পাশে বসে থাকা দুটো মানুষকে খুব সুন্দর লাগছে। বাবু জেগে উঠেছে। রেহানা এসে বললেন, বাবুকে একটু ঘুম পাড়িয়ে দে না নিশাত। আমি পারবো না। দাঁড়িয়ে তো আছিস। দাঁড়িয়ে আছি না মা, দেখছি। কি দেখছিস? দিলুকে দেখছি। দিলু কেমন বড় হয়ে যাচ্ছে দেখেছো মা? রেহানা তাকালেন। তিনি দিলুর বড় হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখলেন না। দিলু চেয়ারে বসে পা নাচাচ্ছে, এটা একটা অভদ্রতা। দিলুকে বলতে হবে। তিনি বাবুর কাছে গেলেন। নিশাত চড়া গলায় বলল, দিলু তুই একটু আয়। দিলু শান্ত স্বরে বলল, না। জামিল ভাই বলল, যাও না, শুনে আসো কি জন্য ডাকছে। না, আমি যাব না। জামিল কৌতূহলী হয়ে তাকালো। তার মনে হলো দিলু কেমন যেন বদলে যেতে শুরু করেছে। দিলু মৃদু স্বরে বলল, জামিল ভাই। কি? চলুন আজ আমরা সারা রাত এরকম আগুনের পাশে বসে গল্প করি। কি নিয়ে গল্প করবে? আগে বলুন আপনি রাজি আছেন কিনা। না। দারুণ ঘুম পাচ্ছে। তার উপর সারা রাত এরকম ঠান্ডায় বসে থাকলে নিউমোনিয়া হয়ে যাবে। দিলু উঠে চলে গেল। জামিল বলল, কোথায় যাও? দিলু তার জবাব দিল না। রোজ ডাক জিনিসটা যে খেতে এত ভালো হবে রেহানা কল্পনাও করতে পারেনি। তার আফসোস হতে লাগলো তিনি পাশে বসে রান্নার পুরো ব্যাপারটা কেন দেখলেন না। সাব্বির বলল, আমি খুব গুছিয়ে লিখে রেখে যাব। আপনার যখন ইচ্ছা করবে তখনই এটা করতে পারবেন। বালি হাঁস ছাড়া সাধারণ হাঁস দিয়েও রান্না করা হবে। জানি না রান্না করা হবে নাকি সে জিজ্ঞাসা করলো রেহানা। জানি না, হওয়া তো উচিত। আমি অবশ্য কখনো ট্রাই করিনি। জামিল বলল, আমার মনে হয় না সাধারণ হাঁস দিয়ে এটা হবে। সাধারণ হাঁসগুলোর গায়ে প্রচুর চর্বি থাকে, বালি হাঁসের গায়ে চর্বি থাকে না। নিশাত হাসি মুখে বলল, আপনি বুঝি পৃথিবীর সব জিনিস জানেন? না, আমি খুব কম জানি। মাঝে মাঝে লজিক খাটিয়ে দু একটা কথা বলতে পারি, আর সেই কথা বলে সবাইকে বিরক্ত করে দিই। ওসমান সাহেব বললেন, দিলুকে দেখছি না যে। দিলু কোথায়? ও খাবে না, ওর মাথা ধরেছে। দেখে চেখে দেখুক। ডেকে নিয়ে আয় তো নিশাত। অনেক বলেছি বাবা। জামিল বলল, আমি নিয়ে আসছি। দিলু কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিল। জামিলকে ঢুকতে দেখে উঠে বসলো। ঘর অন্ধকার। আলো চোখে লাগে বলে হারিকেন ডিম করে রাখা হয়েছে। জামিল বলল, দিলু আমাদের সঙ্গে এসে বসো, জিনিসটা ভালো হয়েছে, তোমার ভালো লাগবে। দিলু জবাব দিল না। তুমি হয়তো লক্ষ্য করনি, আমি তোমাকে তুমি করে বলছি। এসো দিলু। খাওয়া দাওয়ার পর আমরা অনেক রাত পর্যন্ত আগুনের পাশে বসে গল্প করব। আমার মাথা ধরেছে জামিল ভাই। এমন মজার গল্প বলবো যে মাথা ধরা সেরে যাবে। এসো। দিলু উঠে এলো। গল্প খুব জমে উঠল খাবার টেবিলে। ওসমান সাহেব পর্যন্ত একটা হাসির গল্প বলে ফেললেন। নাসির উদ্দিন হুজ্জার গল্প। সবারই জানা আছে, তবু সবাই হাসলো। কিছু কিছু সময় আসে যখন সবকিছুই ভালো লাগে। সাব্বির বলল, নিউ ইয়র্কে একটা হোটেলে তার অভিজ্ঞতার গল্প। তার বিছানার সঙ্গে একটি যন্ত্র ফিট করা, সেখানে লেখা, গা ম্যাসাজ করতে হলে এখানে 2টি কোয়ার্টার ফেলুন। বেচারা সরল মনে 2টি কোয়ার্টার ফেললো। তারপর বিছানায় শোয়া মাত্র বিছানা কাঁপতে শুরু করলো। সে কি কাঁপুনি! বসে থাকা যায় না, ছুঁড়ে ফেলে দিতে চায়। মিনিট 10 পর কাঁপুনি থামলো, কিন্তু যন্ত্রটির বোধহয় কিছু একটা নষ্ট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আবার শুরু হলো কাঁপুনি। থামে, আবার শুরু হয়, থামে, আবার শুরু হয়। গল্প শুনে হাসতে হাসতে রেহানা বেগম বিষম খেলেন এবং মনে মনে স্বীকার করলেন ছেলেটি রসিক। প্রচুর রসজ্ঞান না থাকলে এই গল্পটি এত সুন্দরভাবে বলা সম্ভব নয়। ওসমান সাহেব বললেন, সবাই একটা না একটা গল্প বলছে, নিশাত তুই চুপ করে আছিস কেন? বাবা, আমি শুনছি। শুধু শুনলে হবে না, বলতেও হবে। নিশাত মৃদু সুরে বলল, একটা মজার জিনিস আমি লক্ষ্য করলাম। জামিল ভাই হঠাৎ করে দিলুকে তুমি তুমি করে বলছেন। জামিল শান্ত স্বরে বলল, দিলু বড় হচ্ছে, এখন আর ওকে তুই বলা ঠিক না। বড় কোথায়, ওর মাত্র 14 বছর বয়স। দিলু শীতল কণ্ঠে বলল, নভেম্বরে আমার 15 হয়েছে আপা। তোমার কিছুই মনে থাকে না? 15 হলেই যদি তুমি বলতে হয় তাহলে তো আমাদেরকেও তুমি বলতে হয়। দিলু কিছু বলল না। ওসমান সাহেব বললেন, দিলুমার মনটা মনে হয় খারাপ। নিশাত বলল, ওর মন ভালোই আছে। লোকজন ওকে তুমি করে বলা শুরু করেছে, মন খারাপ হবে কেন? আমার মন ভালো আছে। সাব্বির বলল, মন ভালো থাকলে আমাদের সঙ্গে একটা হাসির গল্প শোনাতে হবে। দিলু সবাইকে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গে গল্প শুরু করলো। পরীক্ষায় গরু সম্পর্কে রচনা এসেছে, সবাই লিখছে। একটি ছেলে বলল, স্যার জহির নকল করছে। স্কুলের মাঠে একটা গরু বাঁধা আছে, জহির জানালা দিয়ে সেই গরুটা দেখছে আর লিখছে। ওসমান সাহেব ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। মদ্যপানজনিত কারণে তিনি ঈষৎ তরল অবস্থায় আছেন।
ছোট ছোট হাসির ব্যাপারগুলি তার কাছে অসাধারণ বলে মনে হলো। আরেকটা বলতো মা দিলু? ইতিহাস স্যার প্রশ্ন করলেন। আচ্ছা বলো তো, শের শাহ কোথায় মারা গেছেন? ছাত্র বলল, ইতিহাস বইতে স্যার, 15 পাতায়। রেহানা মনে হলো এই মেয়েটি একটু অন্যরকম হয়েছে, কারোর সঙ্গে ঠিক মেলে না, একটু যেন আলাদা। নিশাত বলল, দুটি গল্পই জামিল ভাইয়ের কাছ থেকে শোনা, তাই না? হ্যাঁ, তাতে কি কোনো অসুবিধা আছে? দিলু এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে, যেন সে সত্যিই জবাবটি শুনতে চায়। সাব্বির বলল, এক কাপ চা খেতে পারলে মন্দ হতো না। কেউ কি কষ্ট করে চা বানাবে? নিশাত উঠে দাঁড়ালো। আমি বানাবো। দিলু তুই আয় আমার সঙ্গে, একা একা ভয় লাগে। কেটলিতে চায়ের পানি ফুটছে। নিশাত এবং দিলু বসে আছে চুপচাপ। দিলুর মুখ থমথমে, তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণের মধ্যেই কাঁদবে। নিশাত বলল, তুই কি চা খাবি দিলু? না, আয় আমরা বরং কফি খাই। ইনস্ট্যান্ট কফির পটটা কোথায় দেখেছিস? আপা আমি কফি খাবো না। তুমি কি বলবে বলো। আমি আবার কি বলবো? কিছু একটা বলবার জন্যই আমাকে রান্নাঘরে এনেছো, এখন বলো কি বলবে। দিলু তুই কি রাগ করছিস? দিলু চুপ করে রইল। নিশাত বলল, চল দুজনে 2 কাপ চা নিয়ে পুকুর ঘাটে বসি। যা গরম চাদর একটি গায়ে জড়িয়ে নিয়ে আয়। তুমি কি ওখানে নিয়ে আমাকে কিছু বলতে চাও? আয় না গিয়ে বসি, তারপর বলা যাবে। যা চাদর কিছু একটা গায়ে নিয়ে আয়। দিলু উঠে গেল। সে লাল রঙের একটি শাল বের করে গায়ে দিল। কাজ ঘরের পাশে জামিল সিগারেট টানছে। সে উঁচু গলায় বলল, কোথায় যাচ্ছিস রে? দিলু জবাব দিল না। জামিল ভাই তুই করে বললে সে আর জবাব দেবে না। জামিল ভাই বলল, দিলু কোথায় যাচ্ছ? পুকুর ঘাটে। একা একা? একটু সাবধানে থাকবে। কেন? ভূত আছে। আপনার মাথা আছে। জামিল ভাই শব্দ করে হাসল। তুমি চাইলে আমি সাহস দেওয়ার জন্য সঙ্গে যেতে পারি। সাহস দিতে হবে না। পুকুর ঘাটটি বড় বেশি নির্জন। মাঝে মাঝে হাওয়া আসে, গাছের পাতায় সরসর শব্দ হয়। ক্রমাগত ঝিঝি ডাকে, আবার কোনো এক বিচিত্র কারণে হঠাৎ ঝিঝির ডাক বন্ধ হয়ে চারিদিকে শুনশান নীরবতা নেমে আসে। নিশাত বলল, একটু যেন ভয় ভয় লাগছে রে। ফিরে যাব? না, বস। তারা বসলো। নিশাত ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। দিলু বলল, আপা তুমি কি বলতে চাও বলতে পারো। নিশাত চাপা স্বরে বলল, আমার যখন তোর মতো বয়স তখন জামিল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়। জামিল ভাইরা তখন আমাদের পাশের বাসায় থাকতেন, মগবাজারে। আপা আমি জানি। না, সবটা তুই জানিস না। তারপর কি হলো শোন। 14-15 বছর বয়সটা তো খুব খারাপ। সে বয়সে কাউকে ভালো লাগলে সেটা যে কত তীব্র হয় তা তুই বুঝতে পারছিস কিছুটা। পারছিস না? দিলু তাকিয়ে রইল, কিছু বলল না। নিশাত বলল, অল্প বয়সের ভালো লাগার অনেক রকম ব্যাপার আছে। যখন কলেজে উঠলাম তখন লক্ষ্য করলাম জামিল ভাইকে আর ভালো লাগছে না। এরকম হয়। বিয়ে পড়বার সময় বিয়ে হয়ে গেল। যার সঙ্গে বিয়ে হলো সে জামিল ভাইয়ের ছোটবেলার বন্ধু। এসব তাপ আমি জানি। সবটা জানিস না। মন দিয়ে শোন। তোর দুলাভাই একজন চমৎকার মানুষ ছিলেন। পৃথিবীর যে কোনো মেয়ে তাকে বিয়ে করলে সুখী হতে পারত, কিন্তু আমি হইনি। আমার সারাক্ষণই জামিল ভাইয়ের কথা মনে হতো। নিশাত চোখ মুছল। দিলু বলল, আমাকে এসব শোনাচ্ছ কেন আপা? আমি জানি না। আমার এসব শুনতে ইচ্ছে করছে না। নিশাত চুপ করে রইল। কাছেই কোথাও সরসর শব্দ হচ্ছে। দিলু বলল, চলো আপা ঘরে যাই। আরেকটু বস, তোকে একটা মজার গল্প বলি। ক্লাস 10-এ যখন উঠলাম তখন আমি আর জামিল ভাই মিলে ঠিক করলাম পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে? সেসব কিছু ঠিক হয়নি। ওই বয়সে ভেবেচিন্তে কিছু করা হয় না। ভেবেচিন্তে কাজ করতে পারলে কি এত ঝামেলা হয়? নিশাত হাসতে চেষ্টা করলো। গল্প উপন্যাসের মতো সত্যি সত্যি একদিন স্কুলে যাবার নাম করে চলে গেলাম কমলাপুর স্টেশনে। তোমরা যাওনি নিশ্চয়ই? না, জামিল ভাই আসেনি। ভালোই করেছো যাওনি। না, ভালো করিনি। এখন তার জন্য মনে একটা কষ্ট আছে আমার। দিলু ছোট্ট করে বলল, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? নিশাত জবাব দিল না। দিলু দ্বিতীয়বার বলল, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? হ্যাঁ, মনে হচ্ছে চাই। দিলুর মনে হলো নিশাত কাঁদছে, গলার স্বর ভাঙা ভাঙা। নিশাত খুব শক্ত মেয়ে, সে কি সত্যি সত্যি কাঁদবে? বিশ্বাস হয় না। দিলু মৃদু স্বরে বলল, জামিল ভাই কিছু বলেছে? না। বলো তাকে, তিনি তোমার জন্যই আসেন। নিশাত দিলুকে বুঝতে চেষ্টা করলো।
শান্ত ভাবলেশহীন মুখ, উজ্জ্বল চোখ, বড় মায়াবতী চেহারা দিলুর। নিশাতের মনে হলো আজ ঠিক এই মুহূর্তে দিলুর বয়স অনেকখানি বেড়ে গেছে। লেবু ফুল ফুটেছে কোথাও, মিষ্টি গন্ধ আসছে। গাঢ় অন্ধকার। নিশাত কাঁদতে শুরু করলো। দিলু বসে রইল চুপচাপ। নিশাত ফুপাতে ফুপাতে বলল, বেঁচে থাকা বড় কষ্ট। আপা চলো চলে যাই, শীত লাগছে। আর একটু বস প্লিজ। তারা দুজন বসে রইল প্রায় মাঝরাত পর্যন্ত। একসময় হাতে টর্চ নিয়ে তাদের খুঁজতে এলো জামিল। পানিতে ডুবে গেছো কিনা তাই দেখতে এলাম। মনে হচ্ছে ঠিক মতোই আছো, কাজেই ডিস্টার্ব না করে চলে যাচ্ছি। শুধু একটা জিনিস তোমরা মনে রাখবে, এ বাড়িতে ভূত আছে, ঠাট্টা না, সত্যি। নিশাত কিছু বলল না। দিলু বলল, জামিল ভাই আপনি বসুন এখানে, আপা আপনাকে কি যেন বলবে। টর্চটা দিন, আমি চলে যাই। যেতে পারবে একা? পারবো। দিলু যেতে যেতে পেছনে থমকে ফিরে তাকালো। অন্ধকারে জামিল ভাইয়ের জ্বলন্ত সিগারেট ওঠানামা করছে। এর বাইরে আর কিছু দেখা যাচ্ছে না। কত কাছাকাছি বসে আছে তারা দুজন। নিশাত আপা আজ যদি বলে, জামিল ভাই চলুন আজ সারা রাত আমরা গল্প করি, তাহলে কি জামিল ভাই গল্প করবেন? রাত অনেক হয়েছে। ওসমান সাহেবের ঝিমুনি ধরে গেছে। তিনি উঠবো উঠবো করছিলেন, কিন্তু আবার ঠিক উঠতেও চাচ্ছিলেন না। দিলু একসময় এসে পাশে দাঁড়ালো। ঘুমাসনি মা? না বাবা। কোথায় ছিলে? পুকুর ঘাটে বসেছিলাম আপার সঙ্গে। বাবা আমি তোমার পাশে একটু বসি। ওসমান সাহেব হাত বাড়িয়ে পাশের চেয়ারটা টানতে লাগলেন। দিলু বলল, বাবা আমি তোমার সঙ্গে বসবো, আমাকে একটু জায়গা দাও। ওসমান সাহেব সরে জায়গা করে দিলেন। নরম স্বরে বললেন, দিলু তোর কি হয়েছে? বাবা আমার বড় কষ্ট। কিসের কষ্ট? জানি না বাবা। ওসমান সাহেব মেয়েকে জড়িয়ে ধরলেন। তার মনে হলো দিলু কাঁদছে, কিন্তু দিলু কাঁদছিল না। ওসমান সাহেব ভরাট গলায় বললেন, যাও মা, ঘুমোতে যাও, ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীর খারাপ করবে। রেহানা বাবুকে ঘুম পাড়িয়ে ক্লান্ত হয়ে শুয়েছিলেন। দিলুকে রেখে বললেন, দিলুকে রেহানা বাবুকে ঘুম পাড়িয়ে ক্লান্ত হয়ে শুয়েছিলেন। দিলুকে দেখে বললেন, তোর কি শরীর খারাপ? তোকে এমন লাগছে কেন? শরীর ভালোই আছে। নিশাত কোথায়? পুকুর ঘাটে। রেহানা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এত রাতে একা একা সে ওখানে কি করছে? একা একা না মা, জামিল ভাই আছেন। রেহানা উঠে বসলেন। তার ধারণা ছিল জামিল ভাইকে নিশাত সহ্য করতে পারে না। তিনি কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলেন না। দিলু বলল, মা আমি তোমার পাশে একটু শুয়ে থাকি। দিলু মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ফিস ফিস করে বলল, নিশাত আপার সঙ্গে জামিল ভাইয়ের বিয়ে হলে কেমন হয় মা? কি বলছিস বিড়বিড় করে? পরিষ্কার করে বল। কিছু বলছি না মা। দিলু আরো শক্ত করে তার মাকে জড়িয়ে ধরল। চারিদিকে আবছা অন্ধকার, ঝেঁঝি ডাকছে, শীতের হিমেল হাওয়া। বাবু ঘুমের মধ্যে কেঁদে উঠল। একটা টিকটিকি ডাকলো, টিক টিক টিক। দিলু ভাসছিল মাঝপুকুরে। তার পরনে লাল একটা স্কার্ট, মাথার কালো চুলগুলো চারদিকে ছড়ানো। দিঘির সবুজ ব্যাকগ্রাউন্ডে একটি অসাধারণ কম্পোজিশন। একজন ফটোগ্রাফার এরকম একটি দৃশ্যের জন্য সারা জীবন অপেক্ষা করে। সাব্বির দীর্ঘ সময় দিলুর ভেসে থাকা শরীরটির দিকে তাকিয়ে রইল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। স্কার্টের রং গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। সাব্বির ছবি তুলতে গিয়েও তুলতে পারল না। পাগলের মতো চেঁচাতে শুরু করলো, তোমরা কে কোথায় আছো? এই মেয়েটিকে বাঁচাও। দমকা একটা হাওয়া এলো। সে হাওয়ায় দিলু ভেসে আসতে লাগলো ঘাটের দিকে, যেন সে বলছে, ছবি তুলুন সাব্বির ভাই।